আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন? Yes, sir. আচ্ছা, ঠিক আছে। আমরা আজকে বিজিটি পড়বো। কতদূর করতে পারি দেখি। আই হোপ আমরা অনেক দূর শেষ করে ফেলতে পারবো আজকে। আচ্ছা, বিজিটি হচ্ছে এবার সিলেবাসে খুব অল্প একটু আছে, বেসিক ইন্ট্রোডাকশন, দেন হচ্ছে বিজিটির বায়াসিং ম্যাথ। বিজিটি আগে হচ্ছে একটু বড় টপিক ছিল, বিজিটি দিয়ে অ্যাম্পলিফায়ার বানানোর যে অ্যাপ্লিকেশনটা আছে ওইটা ছিল, তো ওইটা হচ্ছে এবার আমাদের লাগবে না। তো আমরা জাস্ট বিজিটি ডিভাইসটার বেসিক ইন্ট্রোডাকশন পড়ে বিজিটি বায়াসিং করলে কেমন কারেন্ট পাওয়া যাবে, কারেন্ট ভোল্টেজ, ওই ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখবো। বেসিক ইন্ট্রোডাকশন, আইবি ক্যারেক্টারিস্টিক্স, আর বিজিটি বায়াসিং করে ম্যাথ সলভ করার যে পার্টটা ওইটা দেখবো। তো অলরেডি যেহেতু আমরা মসফেট পড়ছি, বিজিটিও সেম টাইপের একটা ডিভাইস, 3 টার্মিনাল, তো আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। তো যতটুকু লাগবে স্লাইডের সাথে আসলে ফলো করলে পারবেন না, আগের স্লাইড যেগুলা দেওয়া হয়েছে এগুলা আচ্ছা আগের সিলেবাসের উপর বেস করে। তো এবার তো জাস্ট একটু অল্প একটু পার্ট আছে, তো আমি ক্লাসে যেগুলো পড়াচ্ছি এগুলোই ফলো করবেন, ওগুলো ফলো করলেই হবে। আর পিজিটির স্লাইডে হচ্ছে বায়াসিং এর ম্যাথ গুলো নাই, এটা একটা সমস্যা, স্লাইড গুলো একটু আপডেট করা দরকার। তো আমি ক্লাসে যে টাইপের ম্যাথ গুলা বলতেছি আর হচ্ছে প্র্যাকটিস প্রবলেমে আর 3-4টা ম্যাথ দেখাবো, ওইগুলা করলেই হবে। আচ্ছা, এখন তাহলে আমরা শুরু করি বিজিটি। তো মসফেট যেমন 3 টার্মিনাল ডিভাইস স্যার ছিল অ্যাটেন্ডেন্স কি নিয়ে নিছেন? না। ওকে স্যার। আচ্ছা, অ্যাটেন্ডেন্স নেই, দেখেন। আচ্ছা, এখন বিজিটি মসফেট যেমন 3 টার্মিনাল ডিভাইস ছিল, বিজিটিও সেম টাইপের 3 টার্মিনাল ডিভাইস, বাট স্ট্রাকচারটা দিয়ে যদি আমরা স্টার্ট করি, বিজিটিতে হচ্ছে যে 3টা সেমিকন্ডাক্টর থাকবে, 3 টাইপের। তো একটা থাকবে হচ্ছে, ধরেন এন টাইপ থাকলে উপর নিচে দুইটাই এন টাইপ থাকবে, মাঝখানে হচ্ছে পি টাইপ থাকবে। তো এগুলো তো আমরা জানি, এন টাইপ কি জিনিস, পি টাইপ কি জিনিস, এগুলো জানি না? এগুলো কিন্তু জানি, তাই না? একটা ডায়োডে কি ছিল, একটা এন টাইপ আর পি টাইপ সেমিকন্ডাক্টর জোড়া দিলেই তো একটা ডায়োড হয়েছে, তাই না? পি টাইপ একটা এন টাইপ ডায়োড জোড়া দিলে, সেমিকন্ডাক্টর জোড়া দিয়ে আমরা হচ্ছে একটা ডায়োড বানাইছি। তো বিজিটিতে এরকম অল্টারনেট থাকবে, একটা এন পি এন, তো এটাকে বলে এনপিএন ট্রানজিস্টর, মানে বিজিটিটা হচ্ছে এনপিএন টাইপের। তো এটা সিমিলারলি পিএনপি টাইপেরও হতে পারে, পিএনপি। তো আমরা এই পিএনপিটা হচ্ছে আমাদের আপাতত, এটার ইউজও কম, কোর্সে আমরা ওটা পড়বো না, বাট ওইটাও আছে, বাট ওইটা আমরা পড়বো না। আমরা জাস্ট এনপিএন টাইপের বিজিটিটারই সব ক্যারেক্টারিস্টিক্স পড়বো এবং এটা নিয়ে হচ্ছে সামনে আগাবো। ওকে, তাহলে বুঝতে পারলাম যে এরকম 3টা টাইপের সেমিকন্ডাক্টর এভাবে জোড়াল দিলে সেটা হচ্ছে একটা বিজিটি হয়। আর এটার এই মাঝখানের যে টার্মিনালটা, মাঝখানের টার্মিনালটাকে বলা হচ্ছে বেস, এটা হচ্ছে বেস। আর এটাকে বলা হচ্ছে এমিটার, এদিকে টার্মিনালটাকে বলে এমিটার। আর উপরের টার্মিনালটাকে বলা হচ্ছে কালেক্টর। বেস, তারপর এমিটারটাকে ই দ্বারাও লেখা যায়, কালেক্টরটাকে সি দ্বারা লেখা যায়। বেস, এমিটার, কালেক্টর। তো এটা হলো ডিভাইসের 3টা টার্মিনাল। তো মসফেটের সাথে এটা যদি কম্পেয়ার করে করে আমরা দেখি, মসফেটে কি ছিল, মসফেটের আমরা যে এন মস পড়ছি এখানে গেট আর আচ্ছা, এটা ছিল গেট, এটা ছিল ড্রেন সোর্স। আমরা যে এন মসটা পড়ছি এটা ড্রেন আর সোর্স কি টাইপের ছিল? এন টাইপের। এন টাইপের ছিল কিন্তু ড্রেন সোর্স। আচ্ছা, মসফেট আর বিজেপি পুরো আলাদা জিনিস, মানে মেকানিজম, বাট টার্মিনাল গুলার অ্যানালজিটা কিছুটা সেম, দুইটা রিলেট করা যায়, বাট দুইটার কিন্তু কারেন্ট ফ্লোয়িং মেকানিজম বা হচ্ছে সুইচিং, ওইগুলা মেকানিজম গুলা পুরো ডিফারেন্ট। যাই হোক, তো এটা বুঝতে পারলাম এন পি এন এরকম। তো বেসিক ডিফারেন্সটা হচ্ছে মসফেট এর গেটে আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করে এটাকে অন করতে হয়, কিন্তু গেট দিয়ে কোনো কারেন্ট ফ্লো আসে না, কারেন্ট ফ্লো জিরো। বাট গেটে যে ভোল্টেজটা দেই এটার উপর বেস করে এখানে চ্যানেলটা অন অথবা অফ হয়। আর বিজিটির ক্ষেত্রে হচ্ছে বেস কিন্তু কোনো এরকম কারেন্ট ফ্লো করতে পারবে না, এরকম না, বেস দিয়েও কারেন্ট ফ্লো হয়। তো এই ডিভাইসটা অন করার জন্য এই বেস দিয়ে একটা স্মল কারেন্ট আসতে হয়, মানে বেসে যখন একটা কারেন্ট আসবে তখন হচ্ছে ডিভাইসটা অন হবে। বেসে যদি কারেন্ট না থাকে তাহলে ডিভাইসটা অফ। তাহলে এই বেস টার্মিনালটা হলো কন্ট্রোল টার্মিনাল বিজিটির ক্ষেত্রে।
তো মসফেটে হচ্ছে গেটে একটা ভোল্টেজ দিতে হয়, যেটা জানি যে বিজিএস টা থ্রেশহোল্ড হচ্ছে বড় হলে এটা অন হয়। তার মানে মসফেট হলো একটা ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। আর বিজেটি তে হইলো যে তিনটা টার্মিনাল থাকে। আচ্ছা, মসফেটে অন করার পর কারেন্টটা পাস করে কোন দিক দিয়ে? ড্রেন থেকে সোর্সে না? ড্রেন থেকে সোর্সে পাস করে, ওকে। আর বিজেটিটা অন করতে হয় কোন টার্মিনাল দিয়ে বললাম? বেস টার্মিনাল দিয়ে। বেস হচ্ছে একটা স্মল কারেন্ট আসতে হয়। তো এটা আসার পরে হচ্ছে এটা অন হয়। এটা অন হইলে এই যে কালেক্টর দিয়ে একটা লার্জ কারেন্ট আসে। কালেক্টর দিয়ে একটা লার্জ কারেন্ট আসবে, আইসি। দেন বেজ দিয়ে যে কারেন্ট আসছে আইবি, আর কালেক্টর দিয়ে যে কারেন্ট আসতেছে আইসি, এই দুটো একসাথে হয়ে এখানে এমিটার দিয়ে যাবে। তাহলে এমিটার কারেন্টটা কি হবে বলেন তো? বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট না? এতটুকু কি বুঝছি? হ্যালো? Yes, sir. আচ্ছা, এখন ধরেন এই বিজিটিটাকে যদি আমরা ডায়োড চিন্তা করি, উপর থেকে কালেক্টর সাইড থেকে এমিটার পর্যন্ত কয়টা ডায়োড জাংশন আছে এখানে? দুইটা। দুইটা। এই যে এন থেকে পি, এখানে একটা ডায়োড জাংশন পার হইতে হবে কারেন্ট ফ্লো করতে হলে, এখানে একটা ডায়োড জাংশন পাস করতে হবে পি থেকে এন। অর্থাৎ বিজিটি কে আমরা হচ্ছে দুইটা ডায়োড ব্যাক টু ব্যাক কানেক্টেড হিসেবে চিন্তা করতে পারি। অর্থাৎ এই যে উপরে একটা ডায়োড চিন্তা করতে পারি এনপি, তাহলে পিটা পিছনে, এন সামনে, এটা হলো বেস। এই বেস থেকে হচ্ছে আরেকটা ডায়োড নিচের দিকে চিন্তা করতে পারি যে পি এন জাংশন, তাহলে এটা হচ্ছে এরকম, ওকে। তো এই ডিভাইসটা আসলে অন না অফ, এটা হচ্ছে এই এই জাংশন গুলা অন না অফ আছে এগুলার উপর নির্ভর করে, ঠিক আছে। So, এটা কালেক্টর, এটা হচ্ছে এমিটার, আর এটা হচ্ছে বেস। আর ফিজিক্যাল কানেকশনটা যদি দেখাই, তাহলে মাঝখানে হইলো এন, এখানে মাঝখানে পি, এখানে N, এটাকে বলতেছি বেস, এটাকে বলতেছি এমিটার, আর এই টার্মিনালটাকে বলতেছি হচ্ছে কালেক্টর, ওকে। এখন এই বিজিটিটাকে অন করার জন্য আসলে কি বলতে হয়? আমি ফার্স্টে বললাম যে এই বেস দিয়ে একটা কারেন্ট আসতে হয়। এখন এই বেস দিয়ে এদিকে যদি কারেন্ট আসতে হয়, বেস এমিটারে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, একে বলে ভিভিই। বিভিই, তাহলে এই জাংশনে এখন আপনারা তো অলরেডি ডায়োড পড়ছেন, এই ডায়োডের এই ভিতর দিয়ে কারেন্ট পাস করতে হলে এই ভোল্টেজটা কত হইতে হবে? মানে এখান দিয়ে কারেন্ট পাস করতে হলে ডায়োডের এই জাংশনটা অন করতে হবে না? এখানে যে ডায়োড জাংশন আছে একটা বেস থেকে এমিটারের মাঝে, মানে এদিক দিয়ে যদি আমি কারেন্ট পাস করতে চাই, বেস দিয়ে এমিটারের দিকে যদি কারেন্ট পাস করতে চাই, তাহলে এই ডায়োডটাকে ফরওয়ার্ড না করলে কি কারেন্ট আসবে? হ্যালো? স্যার ভিবি গ্রেটার দেন ভি হতে হবে। ভিবিই গ্রেটার দেন কত হইতে হবে? না স্যার, মানে বি প্রান্তের হচ্ছে ভোল্টেজটা ই প্রান্তেরটা থেকে বেশি হতে হবে। এটা হচ্ছে আইডিয়াল কেস, বাট নর্মালি আমরা কি এটা জাস্ট ওটা বড় হইলে কি ডায়োড অন হয়ে যায়? সিবিডি মডেল চিন্তা করলে কত ভোল্টেজ লাগবে? 0.7। 0.7। হ্যাঁ, তাহলে যেটা বলতেছেন যে বিবি গ্রেটার দেন ভিই হইতে হবে, তো এই দুটার যে ডিফারেন্স, হ্যাঁ, এই ডিফারেন্সটা কত হইতে হবে? এই ভি থেকে ই, এখানে ডিফারেন্সটা ভিবিটা হচ্ছে বড় হইতে হবে কত? 0.7 ভোল্ট বড় হইতে হবে, ঠিক আছে। ভিবি গ্রেটার দেন ভিই প্লাস 0.7, মানে এই ভোল্টেজ হচ্ছে এই বি প্রান্তের ভোল্টেজ 0.7 এর চেয়ে বেশি হতে হবে। তাহলে এই দুই জায়গার ডিফারেন্স তো এই ব্যাটারিটাই, তাই না? এই ব্যাটারিটা যদি এখন 0.7 ভোল্ট নেই, তাইলে তো অন হবে নাকি? তাইলে কিন্তু এটা অন হবে। আর এটা যদি অন হয় তাহলে তখন কি এখান দিয়ে একটা কারেন্ট ফ্লো পসিবিলিটি আসবে না? এটা কিন্তু তখন কারেন্ট ফ্লো হবে একটা। তাহলে আমরা বুঝতেছি যে বিজিটিটাকে অন করতে হলে ফার্স্টে আমার বেস টার্মিনাল একটা কারেন্ট দরকার। তো কারেন্ট তো আর ভোল্টেজ না দিলে আসবে না, তাহলে এখানে একটা বায়াসিং করতে হবে। এই বেস থেকে এমিটারে যে বায়াসিংটা দিব, এটা অলমোস্ট গ্রেটার দেন 0.7 ভোল্ট হতে হবে, হইলে এই জাংশনটা অন হবে। অন হইলে এটাকে বলতেছে কি ফরওয়ার্ড বায়াস। তাহলে এখানে দুইটা জাংশন দেখতেছি বা দুইটা ডায়োড জাংশন দেখতেছি, একটা হচ্ছে বেস টু এমিটার, আরেকটা কি বলেন তো? দুইটা ডায়োড জাংশন না, একটা বেস থেকে এমিটারের মধ্যে, আরেকটা কার কার মধ্যে? আর এটা স্যার বেজ আর কালেক্টর। বেস আকারে। হ্যাঁ, বেস আর কালেক্টর, কালেক্টর আর বেসের মধ্যে আরেকটা জাংশন আছে, ওকে। এখন আমার ফার্স্ট কন্ডিশন হলো কি, এখান দিয়ে কারেন্ট পাস করতে হলে বেস এমিটারটাকে ফরওয়ার্ড করতে হবে, ওকে, এটাকে ফরওয়ার্ড রাখতে হবে।
এখন এটাকে ফরওয়ার্ড রাখলাম, ফরওয়ার্ড রাখলে এদিক দিয়ে কারেন্ট পাস করা শুরু করবে। ওকে, তো এদিক দিয়ে কারেন্ট হলো, তো এইখানে যার একটা টার্মিনাল আছে এটার অবশ্যই কাজ আছে। ওকে, এখন এই টার্মিনালটাতে যাই। এইখানে যদি উপরের দিকে আমি যদি এন আছে, এখানে যদি প্লাস ভোল্টেজ দেই তাহলে কি হবে বলেন তো? উপরের জাংশনটা কি ফরওয়ার্ডে যাবে না রিভার্সে যাবে? এন এর দিকে যদি আমি প্লাস ভোল্টেজ দেই, আর এই ভোল্টেজের মান অনেক বড় হয়, এটা যেমন 0.7 দিছি তা না, এটা 2 ভোল্ট 3 ভোল্ট এরকম হয়। তাহলে এটার পিছনে আছে দেখেন 0.7 ভোল্ট, সামনে যদি বেশি ভোল্ট থাকে এটা ওটা কি ফরওয়ার্ড হবে না রিভার্স হবে? রিভার্স হবে। রিভার্স হবে। বাকিটা বুঝতে পারছেন? রিভার্স হবে। তো এই রিভার্স হইলে কি হয় এখানে বলি। তো এই ডায়োডটা যদি রিভার্স হয় আমরা জানি যে এটা অন হওয়ার কথা না, কারণ ডায়োডে ভোল্টেজ রিভার্স হলে সেখান দিয়ে অবশ্যই কারেন্ট পাস করবে না। কিন্তু এখানে এই টার্মিনালটা অন হওয়ার কারণে এই বেস থেকে এমিটারের দিকে কিন্তু কারেন্ট ফ্লো হচ্ছে। এদিক থেকে যদি এদিকে কারেন্ট ফ্লো হয়, ইলেকট্রন গুলা কোন দিকে যাচ্ছে বলেন তো? কারেন্ট ফ্লো আর ইলেকট্রনের ফ্লো কি ডিরেকশন সেম না অপোজিট? অপোজিট। অপোজিট। অর্থাৎ এইটার কথা যদি আমি বাদও দেই, কালেক্টর বেস জাংশন, সেখানে কি বায়াসিং দিচ্ছি এটা বাদ, কিন্তু বেস এমিটার যে ফরওয়ার্ড দিলাম এর কারণে তো এদিকে কারেন্ট ফ্লো হবে, অর্থাৎ এমিটার থেকে বেসের দিকে ইলেকট্রন যাচ্ছে না, এদিকে কিন্তু ইলেকট্রন যাচ্ছে, এদিকে ইলেকট্রন যাচ্ছে না, ইলেকট্রন গুলো এদিকে যাচ্ছে না? যাচ্ছে। তো এখন এই বেসের এখানে যদি অনেকগুলা ইলেকট্রন এদিকে পাস করা থাকে, এটা যদি রিভার্সেও থাকে, বাট এইখানে এই ভোল্টেজটা দেওয়ার কারণে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে এই যে ডায়োড জাংশনের ভিতরে, এই যে এন আর পি যেটা আছে, ঠিক আছে এটা রিভার্স বায়াস, বাট আমি যে ভোল্টেজটা যেভাবে দিচ্ছি এই ডিরেকশনে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, প্লাস মাইনাস সব জায়গাতেই ভোল্টেজ যেখানে আছে ওইখানে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়। এখন এটার ইফেক্টটা কেন আসবে? এদিক দিয়ে কারেন্ট পাস করতেছে, এখন এখানে একটা ইলেকট্রিক ফিল্ড যদি দেই, ওই ইলেকট্রিক ফিল্ডটা অবশ্যই এই ইলেকট্রন গুলার উপর একটা এফেক্ট ফেলবে। তো কেমন ইফেক্ট ফেলে? ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন মানে হচ্ছে একটা প্রোটন আসলে ওইটা ইলেকট্রিক ফিল্ডের দিকে হচ্ছে মুভ করবে, আর ইলেকট্রন যদি হয় তাহলে সেটা ইলেকট্রিক ফিল্ডের উল্টা দিকে মুভ করবে। তাহলে এখন বলেন তো, এই যে এই বেস টার্মিনাল দিয়ে ইলেকট্রন গুলা পাস করার সময় উপরে যে ডায়োডের এই জাংশনে যে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়ে আছে এই ভোল্টেজ ব্যাটারিটার কারণে, ওই ইলেকট্রিক ফিল্ডের দিকে ইলেকট্রন গুলা একটা মুভ মুভ করার একটা ধাক্কা খাওয়ার জন্য একটা বল ক্রিয়েট করবে, তো ইলেকট্রন গুলো ওইদিকে পুশ করতে থাকবে। তাহলে কি এখানে একটা ফ্লো চলে আসবে না? কথাটা কি বোঝা গেছে? স্যার এটা একটু আবার বলবেন? আচ্ছা, মানে এটা কি বুঝতে পারছেন যে উপরের জাংশনটা অফ থাকুক আর অন থাকুক যাই হোক, এই বেস এমিটার জাংশনটা ফরওয়ার্ড করলে এদিকে এদিক থেকে কারেন্ট আসবে, অর্থাৎ এমিটার থেকে বেসের দিকে ইলেকট্রনটা ফ্লো হওয়া শুরু হবে। এতটুকু তো বোঝা জি যায় স্যার, তাই না? Yes, জি sir. স্যার। এতটুকু বোঝা যায়, ওকে। এখন এইখানে তো আরেকটা টার্মিনাল যেহেতু আছে, এখানে অবশ্যই ব্যাটারির একটা বায়াসিং এর ব্যাপার আছে। তো এখানে আসলে বায়াসিংটা যেটা করা হয়, এই এটার দিকে আসলে একটা পজিটিভ ব্যাটারি রাখা হয়, রাখলে যেটা রিভার্স হয়ে যাবে এটা তো বুঝতে পারতেছি তাই না? জি রিভার্স স্যার। রিভার্স হয়ে গেছে মানে এখানে ডায়োডের যে নর্মালি পি থেকে এন এর দিকে কারেন্ট যাওয়ার কথা এটা যাবে না, ঠিক আছে? পি থেকে এন এর দিকে যে কারেন্ট যাওয়ার কথা এটা যাবে না, এটা অফ। কিন্তু ওই যে ওই জাংশনটা ফরওয়ার্ড হওয়ার কারণে যে ইলেকট্রন পাস করতেছে, ইলেকট্রন গুলা যে এদিক দিয়ে বেস হয়ে যে এদিকে যাওয়ার ট্রাই করতেছে, এই ইলেকট্রন গুলা দেখবে কি সামনে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়ে আছে, তো ওই ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ইলেকট্রন গুলাকে টেনে এটা ক্রস করাই দিবে, এই ব্যারিয়ারটা ক্রস করাই দিবে। কথাটা বুঝতে পারছেন এখন? জি স্যার। ইলেকট্রিক ফিল্ডটা কেন ক্রিয়েট হয়েছে? এই যে ব্যাটারিটা ভোল্টেজ অ্যাপ্লাই করার কারণে। আর ইলেকট্রন যেহেতু দিক দিয়ে পাস হচ্ছে, পাস হওয়ার সময় এই ইলেকট্রিক ফিল্ডটা দিকে হচ্ছে এরা মানে ফোর্স পাবে, ফোর্স পেয়ে এদিকে চলে যাবে। তাহলে এখন বেস দিয়ে একটা কারেন্ট আসলো, এটা কালেক্টর দিয়ে যদি ইলেকট্রন উপরের দিকে যায় তাহলে কি কারেন্টটা কি নিচের দিকে আসতেছে না? Yes, sir. আচ্ছা, কথাটা বোঝার চেষ্টা করেন। এমিটার দিক থেকে 100টা ইলেকট্রন এদিকে আসলো, এসে 5টা হচ্ছে বেসের দিকে গেল, বাকি 95টা হচ্ছে কালেক্টরের দিকে চলে গেল। তাহলে কারেন্ট দিয়ে বললে আমি কি বলবো? বেসের থেকে 5 কারেন্ট এদিকে আসতেছে, কালেক্টর থেকে 95 কারেন্ট এদিকে আসতেছে, টোটাল 100 কারেন্ট নিচে যাচ্ছে। এখন বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তার মানে এই এমিটার সাইড থেকে ইলেকট্রন গুলা পাস করা যখন ইনস্ট্যান্ট শুরু হবে তখন কিছু বেসে যাবে, আর ওইদিকে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ম্যাক্সিমাম গুলা হচ্ছে ওইদিকে নিয়ে নিবে, ঠিক আছে? তাহলে আমার বুঝতে পারলাম ডিভাইসটা এইভাবে অন হয়। আসলে এটা ফরওয়ার্ড, এটা রিভার্স হইলে এই যে মোডটা এটাকে বলে অ্যাক্টিভ মোড।
আর দুইটাই যদি রিভার্স হয়, এটাও রিভার্স এটাও রিভার্স, তার মানে কোনো কারেন্টই শুরু হবে না, টোটাল অফ, কোনো কারেন্ট নাই। দুইটা যদি রিভার্স রিভার্স থাকে তাহলে কাট অফ। অর্থাৎ রিভার্স রিভার্স হলে সব কারেন্ট জিরো, কোনো বেস কারেন্টও পাবো না, এমিটার কারেন্টও পাবো না, কালেক্টর কারেন্টও পাবো না, সব জিরো। আর নর্মাল যেটা অ্যাক্টিভ মোড, সেখানে এই যে এটা ফরওয়ার্ড রাখতে হয় আর ওটা রিভার্স রাখতে হয়, রিভার্স রাখলে এরকম হয়। আর আমরা বুঝতে পারলাম এমিটারে যে কারেন্টটা হবে সেটা হবে বেস কারেন্ট আর কালেক্টর কারেন্টের সামেশন। বেস কারেন্ট কালেক্টর কারেন্ট যোগ হয়ে এমিটার দিয়ে পাস হবে। তো এতটুকু যদি বোঝা যায় তাহলে আমরা একটু সামনের দিকে যাব। আরেকটা মোড আছে, দুইটাই যদি ফরওয়ার্ড থাকে তখন এটাকে বলা হচ্ছে স্যাচুরেশন। মানে এটাকে ফরওয়ার্ড রাখলাম, ওকে। যদি এই কালেক্টর বেজ যে উপরের জাংশনটা, এটাকেও যদি হচ্ছে আমরা ফরওয়ার্ডে রাখি। আচ্ছা, এটাকে ফরওয়ার্ডে রাখার জন্য এই ব্যাটারির ভোল্টেজটা কত হতে হবে বলেন তো? পিছনে যদি 0.7 থাকে, তাই না? মানে এই ভোল্টেজটা যদি 0.7 হয় তাহলে এই জাংশনটার পিছনে 0.7, সামনের ভোল্টেজটা 0.7 এর কম হইলেই কি এটাও ফরওয়ার্ডে চলে যাবে না? হ্যালো, এই যে ডায়োডটা আছে, এটার পিছনে যদি এখানে 0.7 ভোল্টের ব্যাটারি রাখি তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা 0.7। তাহলে এই এন এর এইদিকে এই ব্যাটারিটা যদি এখন আমি 0.7, লেটস সে 0.5 ভোল্ট রাখি, তাহলে এটা কি ফরওয়ার্ড না? এন এর দিকে কম হবে না তখন? জি স্যার। তো দুইটাই যখন যে কন্ডিশনে ফরওয়ার্ড ফরওয়ার্ড হবে তখন আসলে এই মোডটাকে বলে স্যাচুরেশন মোড। এগুলো একটু আইবি তে গিয়ে আমি আরেকটু দেখাবো, ওই জিনিসগুলো একটু জানতে হবে। তাহলে হবে ফরওয়ার্ড ফরওয়ার্ড হলে এই মোডটাকে বলে স্যাচুরেশন। কাট অফ মানে কোনো কারেন্টই নাই। আর অ্যাক্টিভ মোডে হচ্ছে এটা ফরওয়ার্ডে থাকে, ওইটা রিভার্সে থাকে, বেস কারেন্টও থাকে, কালেক্টর কারেন্টও থাকে, যেটা যোগ দিয়ে এমিটার কারেন্ট হবে। স্যাচুরেশনের ক্ষেত্রেও সেম, এদিক দিয়েও একটা কারেন্ট আসে এদিক দিয়েও একটা কারেন্ট আসে, কিন্তু স্যাচুরেশনে কারেন্টটা কমে যায়। ঠিক আছে, মানে রিভার্সে রাখলে আমরা যেভাবে অপারেশন করতে পারি, স্যাচুরেশনে আসলে অত ভালো কারেন্ট আসে না কালেক্টর দিয়ে। তখন কিন্তু ওই যে ফরওয়ার্ড বায়াসের কারণে ডায়োডের মতো করে কারেন্ট আসে, ইলেকট্রিক ফিল্ডের জন্য না। তো ফরওয়ার্ড ফরওয়ার্ড করলে সেম ভাবে এমিটার একটা কারেন্ট পাওয়া যাবে, সেটা বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্টের সামেশন হবে, বাট এটা তখন আসলে স্যাচুরেশন মোডে থাকবে। তো এগুলো একটু আমরা ডিটেলস এখন দেখবো। এতটুকু কি বোঝা গেছে বিজিটিটা কিভাবে অন করতে হবে আর কিভাবে কিভাবে থাকলে এটা অ্যাক্টিভ কাট অফ হয়, স্যাচুরেশন হয়? বোঝা গেছে? আচ্ছা, আমরা একটু ম্যাথ করলে বা আইবি গ্রাফ দেখলে আর একটু ক্লিয়ার হব। আমরা সামনে যাই, তাহলে আমরা জাস্ট বেসিক ডিভাইসটা পড়লাম। এখানে কয়টা টার্মিনাল থাকে, ইন্টারনাল মেকানিজমটা কি, এটা কিভাবে অন করতে হয়, কিভাবে বায়াসিং করলে এটা কোন মোডে যায়, এই জিনিসগুলো দেখলাম। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আমরা আইবি ক্যারেক্টারিস্টিক্স এর গ্রাফটা দেখব। আইবি গ্রাফ। আচ্ছা, আইবি গ্রাফটা যদি আমরা দেখি, আইবি গ্রাফ না আইবি ক্যারেক্টারিস্টিক্স বলে। আচ্ছা, মসফেটে আমরা দেখছিলাম, মসফেটের সাথে যদি তুলনা করে করে আমরা যদি পড়ি, আইবি বলতে আসলে বোঝানো হচ্ছিল যে হচ্ছে এইখানে ড্রেন থেকে সোর্সে যে ভোল্টেজটা, এটা ভেরি করলে এই কারেন্টটা কিভাবে চেঞ্জ হয়। তো এটা আমরা পড়ছিলাম যে হচ্ছে এটা আবার এটার উপর নির্ভর করে ওভারড্রাইভটা কত। তো ওভারড্রাইভটা যত ভালো হয়, এই যে বিডিএস আইডিএস, যদি এটা অফ থাকে তাহলে পড়ছি যে জিরো, অফ থাকলে বিডিএস যতই বাড়ে না কেন কারেন্ট আসবে না, জিরো। কিন্তু একটু যদি বাড়ে, যদি অন থাকে, ওভার ড্রাইভ এসে 2 ভোল্ট, ওভার ড্রাইভ তো ছিল বিজিএস মাইনাস বি থ্রেশহোল্ড, ওই অনুযায়ী সেটা স্যাচুরেশনে চলে যায় একটা পর্যায়ে। যদি 2 ভোল্ট হয়, এখান থেকে গিয়ে স্যাচুরেশন এইভাবে চলে যাবে। লেটস এটা 1 ভোল্ট আর এটা 2 ভোল্ট ওভার ড্রাইভ নিয়ে চলতেছিল এরকম। অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট ওভার ড্রাইভ ভোল্টেজের জন্য আইবি ক্যারেক্টারিস্টিক্সটা ডিফারেন্ট হবে।
তো বিজিটিটা আমরা অন করি কিভাবে এখানে? বিজিটি তো আমরা অন করতেছি হচ্ছে ইয়া দিয়ে, তাই না? আচ্ছা, বিজিটির সিম্বলটা হচ্ছে এইভাবে লিখে, এটা হচ্ছে বেস। তো এইভাবে যদি ডিরেকশনটা থাকে এটা হচ্ছে এন, আর এটা যদি উপরের দিকে থাকে তাহলে পি। তো পি থাকবে না পরীক্ষায়, এন পি এনই হবে। আর পিএনপি যদি হয় তখন এটা আসলে সিম্বলটা এরকম হবে, এই যে এটা পি, দেন এটা মাঝখানের বেসটা এন হবে, আর এটা পি হবে। তো ডিরেকশন গুলো সব উল্টাই যাবে। এটা যেমন আমরা এদিক থেকে এদিকে 0.7 দিতে হবে বলতেছি অন করার জন্য, এটা তখন ফরওয়ার্ডে যাওয়ার জন্য এদিক থেকে এদিকে 0.7 দিতে হবে, অর্থাৎ মাইনাসটা সামনে তারপর প্লাস 0.7 এইভাবে দিতে হবে। সবকিছু উল্টাই যাবে। তো আমরা এনপিএন এর জন্যই পড়ি। আচ্ছা, তো এইটার আইবি মানে কি? এটার মতোই সেম, যে হচ্ছে এই কালেক্টর থেকে এমিটার এই ভোল্টেজটা বাড়াইলে এদিক দিয়ে যে কারেন্টটা আসতেছে ওটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা। আচ্ছা, আর এখানে যে বেস কারেন্টটা হবে সেটা আমরা কি বলতেছি? এদিক দিয়ে যে বেস কারেন্ট আসবে, এদিক দিয়ে যে কালেক্টর কারেন্ট আসবে, এই দুটো যোগ হয়ে হচ্ছে কি এমিটার কারেন্ট হবে। বাট নর্মালি বেস কারেন্টটা অনেক ছোট। তাহলে এমিটার কারেন্টটা অলমোস্ট কার সমান বলেন তো? কালেক্টর কারেন্ট। কালেক্টর কারেন্টের সমান হবে, ঠিক আছে। তো এখানে যেমন ড্রেন কারেন্ট যে কত সোর্স কারেন্ট সেম গুলো ছিল, এখানে অলমোস্ট ধরা যায় যে কালেক্টর দিয়ে যে কারেন্ট আসতেছে এইটাই আসলে এমিটার দিয়ে যাচ্ছে, কারণ বেস কারেন্টটা জাস্ট ডিভাইসটাকে অন করার জন্য স্মল একটা কারেন্ট দরকার, ওইটাই। তো এমিটার কারেন্টে এটার কন্ট্রিবিউশন খুবই কম। আচ্ছা, তো এর মধ্যে আমরা একটা কোএফিসিয়েন্ট পরে নেই। এই কালেক্টর কারেন্টটা, এটা যদি অন হয়, ডিভাইসটা যদি অ্যাক্টিভ মোডে যায়, তাহলে কোন কারেন্ট দিয়ে অন হবে? এই বেস কারেন্ট দিয়ে অন হবে না, তাই তো? এই বেস কারেন্টের কত গুণ কারেন্ট কালেক্টর দিয়ে আসবে এটা হচ্ছে ট্রানজিস্টরের একটা ইনবিল্ট প্যারামিটার, এটা যেভাবে বানানো হয়েছে ওটার উপর নির্ভর করে নর্মালি এটাকে, এটার ভ্যালু, আচ্ছা এটাকে বলা হচ্ছে বিটা, অর্থাৎ অ্যাক্টিভ মোডে। ট্রানজিস্টরটাকে যদি অ্যাক্টিভ মোডে নিয়ে যাই, আমরা পরে একটু পরে দেখবো যে কখন অ্যাক্টিভ মোডে আছে কখন স্যাচুরেশনে আছে, এটাও ডিটারমাইন করা যায়। তো এটা যদি অ্যাক্টিভ মোডে থাকে তাহলে কালেক্টর কারেন্টটা বেস কারেন্টের কত গুণ হবে এটাকে বলে বিটা। এটার নাম হচ্ছে কারেন্ট গেইন, ঠিক আছে, কারেন্ট গেইন। আর এমিটারটা মাঝে আছে, কমনে আছে, এই দিক দিয়ে বেস কারেন্ট ইনপুট দিয়ে আসবে, আর এদিকে আউটপুট যদি চিন্তা করি কালেক্টর কারেন্ট আসতেছে, আর এমিটারটাকে কমন রাখছি, তো এটাকে বলে নর্মালি কারেন্ট গেইনও বলে, বা কমন এমিটার কারেন্ট গেইন। আর এটার সিম্বল হচ্ছে ভিটা। এর মানে হচ্ছে কালেক্টর কারেন্টটা বেস কারেন্টের কত গুণ হবে। নর্মালি এটার মানে হচ্ছে 80 বা 90 বা 100, এরকম টাইপের কিছু একটা কনস্ট্যান্ট হয়। আর বেস কারেন্টের এত গুণ কারেন্ট এদিক দিয়ে আসবে যদি ডিভাইসটা অন থাকে, এটার মানে হচ্ছে এটা। আচ্ছা, তো এটা যদি বুঝি, এখন একটু আমরা আইভি ক্যারেক্টারিস্টিক্সটা দেখবো, দেখলে বুঝে যাবো যে হচ্ছে ডিভাইসটা কিভাবে অ্যাক্টিভ যায়, কিভাবে স্যাচুরেশনে যায়। তো আইবি যদি না থাকে, ধরেন আইবি জিরো, মসফেটে তো হচ্ছে অন করি ভিজিএস দিয়ে, বিজিটিতে আসলে একটা ভোল্টেজ লাগবে, বাট আসলে একটা কারেন্টের রেসপেক্টে আমরা চিন্তা করবো, বেস কারেন্টের রেসপেক্টে অপারেশনটা হয়। মসফেটে যে এদিক দিয়ে আচ্ছা, মসফেটের যেটা স্যাচুরেশন, বিজিটিতে ওটা অ্যাক্টিভ, একটু পরে আমরা দেখবো যে মসফেটটা যখন ভালোভাবে অন হয়ে যায় তখন যে কারেন্ট আসে এটাকে বলে স্যাচুরেশন। এই স্যাচুরেশন কারেন্টের ফর্মুলাটা কি? স্যাচুরেশন কারেন্টের ফর্মুলা কি কেউ একজন বলেন? মসফেটের স্যাচুরেশন কারেন্টের ফর্মুলা কি? মসফেট যখন স্যাচুরেশনে চলে যায় তখন তার যে কারেন্টটা ফ্লো হয়, একটা ফিক্সড কারেন্ট, ওটার ফর্মুলাটা কি? half of k বি over ওভার k ড্রাইভ। over the square. আচ্ছা, আর ওভার ড্রাইভ মানে কি? ভিজিএস না, ভিজিএস মাইনাস বি থ্রেশোল্ড না, ওইটা। তাহলে এদিক দিয়ে যে কারেন্ট আসবে এটা আসলে এখানে যে ভোল্টেজ দেওয়া হয়েছে গেট থেকে সোর্সে, এটার উপর নির্ভর করতেছে। এই কারণে মসফেটটাকে বলা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। তো একটু আগে তো আমি বললাম এই কালেক্টর দিয়ে কত কারেন্ট আসবে সে যখন একটি মোডে থাকবে, ওই কারেন্টটা কার উপর নির্ভর করে? এই বেস কারেন্টের উপর না? এই কালেক্টর কারেন্টটা কত হবে? এই ভিটা ইন্টু আইবি না?
লেটস সে বিটা 100। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে এই বিজিটা যদি অন হয়, অবশ্যই বেসে একটা কারেন্ট দেওয়াতে অন হয়েছে, তো ওই কারেন্টটা যদি থাকে, তো বেসে যে কারেন্ট আছে, কালেক্টর দিয়ে কারেন্ট আসবে কি, তার 100 গুণ কারেন্ট আসবে। এবার বুঝতে পারছেন? হ্যালো? স্যার একটু ভালো বুঝান দেন। আচ্ছা, মানে বিজিটি তে মেইন কারেন্ট তো এই যে কালেক্টর দিয়ে যেটা আসতেছে ওইটা, আর বেস কারেন্টটা যোগ হয়ে এই কারেন্টটা এমিটার দিয়ে যাচ্ছে। তো আমরা জানি এমিটার কারেন্ট হচ্ছে বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। তো কালেক্টর কারেন্টটা কত গুণ হবে এটা নির্ভর করতে হচ্ছে বেস কারেন্টের উপর। বেস কারেন্টের সাথে একটা কনস্ট্যান্ট গুণ দিলে কালেক্টর কারেন্টটা পাওয়া যাবে। তো ওই কনস্ট্যান্টটা হচ্ছে বিটা, কারেন্ট গেইন, কালেক্টর কারেন্ট বাই বেস কারেন্ট। তো একটা বিজিটি যদি অন হয় তাহলে তো ওইখানে বেস কারেন্টটা বের করা যাবে ফার্স্টে, যে কত বেস কারেন্টের জন্য এটা আসলে অন হয়েছে। তো ওই বেস কারেন্টটা যদি জানি তাহলে কালেক্টর কারেন্টটা এইভাবে পাওয়া যাবে। বুঝছেন? জি স্যার। তো বিটা যদি 100 হয়, তার মানে এই ডিভাইসটা যখন অন হবে অ্যাক্টিভ মোডে, তখন বেস কারেন্ট যত হবে তার 100 গুণ কারেন্ট হচ্ছে কালেক্টর দিয়ে আসবে। তাহলে আর আইবি মানে কি, এই যে কালেক্টর থেকে এমিটারে যে ভোল্টেজ এটা বাড়াইতে থাকলে এদিক দিয়ে যে কারেন্টটা আসে, অর্থাৎ আইসি কারেন্ট, এটা হলো বিজেটির আইবি ক্যারেক্টারিস্টিক্স। ওকে, তো এটা একটু ইয়ে করি। এখন আইবি যদি 0 হয়, অর্থাৎ এটা অনই করলাম না, তাহলে এখন কালেক্টর থেকে এমিটারে ভোল্টেজ বাড়াই আর কমাই যাই করি, এখানে কি কোনো কারেন্ট আসবে? আইবি যদি 0 হয়, বেস কারেন্ট যদি 0 হয়, তাহলে এই যে কালেক্টর থেকে এমিটার এই ভোল্টেজ যদি বাড়াইতে থাকি, কোনো কারেন্ট কি পাওয়া যাবে? পাওয়া না যাবে না, স্যার। কোনো কারেন্ট পাওয়া যাবে না। সো 0। আইবি যদি 0 হয়, তাহলে কালেক্টর টু এমিটার ভোল্টেজ যতই এদিকে আমি একটা ব্যাটারি ভোল্টেজ কানেক্ট করে বাড়াতে থাকি না কেন, এদিকে কোনো কারেন্ট আসবে না। এখন লেটস সে আইবি ইকুয়াল টু 5 মাইক্রো এম্পিয়ার দিয়ে অন করলাম, তাহলে একটা কারেন্ট দিয়ে অন করলাম, ঠিক আছে? এখন ডিভাইসটা অন আছে, এখন ডিভাইসটা কি এই কালেক্টর টু এমিটার ভোল্টেজের উপর নির্ভর করতেছে, সেটা কি অ্যাক্টিভে থাকবে নাকি স্যাচুরেশনে থাকবে, তাই না? এই ভোল্টেজটা যদি বেশি হয় তাহলে অ্যাক্টিভ, না কম হলে অ্যাক্টিভ, বলেন তো? একটু আগে আমি বলছি মনে হয়, যারা মনোযোগ দিয়ে ইয়ে করছেন ধরতে পারবেন। এই যে এই ব্যাটারিটা, এটা ভোল্টেজটা বেশি থাকলে এটা অ্যাক্টিভে থাকে, না কম থাকলে অ্যাক্টিভে থাকে? স্যার কোনটা স্যার, কার্সে দেখা যাচ্ছে না তো স্যার, বুঝে যাচ্ছে। এই যে কালেক্টর টু এমিটার ভোল্টেজ, এটা এই ভোল্টেজটা বাড়াইলে এটা রিভার্সে গিয়ে স্যাচুরেশন হয়, না কমাইলে? স্যার বাড়াই। বাড়াইলে, ঠিক আছে। অর্থাৎ এখন একটা কারেন্ট আছে, ঠিক আছে, একটা বেস কারেন্ট দিয়ে এটাকে অন করলাম, ঠিক আছে, তার মানে আমার এটা ফরওয়ার্ড হইলো, বেস থেকে এমিটার যে জাংশন এটা ফরওয়ার্ড হইলো। ওকে, এটা ফরওয়ার্ড হইলো। এখন এই জাংশনটা যদি রিভার্স করি তাহলে এটা অ্যাক্টিভে যাবে, মানে কালেক্টর বেস জাংশন যেটা। এখন এটার ভোল্টেজটা যদি আবার কম থাকে, তখন আমি বললাম না এটা ইয়াতে চলে যায়, ফরওয়ার্ডে চলে যায়, ফরওয়ার্ডে গেলে দুইটা যদি ফরওয়ার্ড হয় তখন কিন্তু স্যাচুরেশন। ওকে, তাহলে কালেক্টর টু এমিটারের ভোল্টেজটা যখন কম থাকে কিছুটা, এটা নর্মালি থাম্ব রুল হিসেবে 0.2 ভোল্ট ধরে নেওয়া হয়, 0.2 বা 0.3 ভোল্ট। তো কোশ্চেনে যদি বলা থাকে যে স্যাচুরেশন ভোল্টেজটা 0.3 নিবেন, কিছু না বলা থাকলে 0.2, অর্থাৎ স্যাচুরেশন এই লিমিট পর্যন্ত স্যাচুরেশন। আচ্ছা, তাহলে আমি বলতেছি কি, কালেক্টর টু এমিটার এই ভোল্টেজটা যদি একটা নির্দিষ্ট ভোল্টেজ 0.2 এর কম থাকে, তখন এটাও ফরওয়ার্ড, তখন স্যাচুরেশন। স্যাচুরেশন যখন থাকে কারেন্টটা কম থাকে, এই যে কম। এরপরে যখন বেশি যায়, কালেক্টর টু এমিটার ভোল্টেজটা যখন 0.2 ভোল্টের বেশি যায় এটা, তখন এটাও আসলে রিভার্সে চলে যায়, পুরো ডিভাইসটা অ্যাক্টিভ মোডে চলে যায়। আর অ্যাক্টিভ মোডে যখন থাকবে তখন একটা ফিক্সড কারেন্ট পাওয়া যাবে, বেস কারেন্টের 100 টাইমস। যদি ভিটা যদি 100 হয়ে থাকে, তাহলে বেস কারেন্টের একটা ফিক্সড কারেন্ট ফলো করবে। তো মসফেটে ওই পার্টটাকে বলা হয়তো স্যাচুরেশন। কারেন্ট যখন ফিক্সড হয়ে যেত, এটা আসলে কারেন্টটা ফিক্সড হয়ে যাওয়াতে স্যাচুরেশন বলে। তো বিজিটির ক্ষেত্রে হচ্ছে এই জায়গাটাকে বলে অ্যাক্টিভ রিজিয়ন, যখন কারেন্টটা স্যাচুরেট হয়ে যায় এই জায়গাটাকে বলে অ্যাক্টিভ রিজিয়ন। আর এই সাইডের রিজিয়নটাকে বলে স্যাচুরেশন। মসফেট এটা স্যাচুরেশন, আর এটা ছিল ট্রায়োড বা লিনিয়ার, আর এটাকে বলা হচ্ছে স্যাচুরেশন। স্যাচুরেশন বলার কারণ হচ্ছে কি, এটা আসলে কেরিয়ার দ্বারা স্যাচুরেট হয়ে যায়।
মানে এখান থেকে যখন ইলেকট্রন গুলো এদিকে পাস করতে থাকে, দুইটাই যদি ফরওয়ার্ড হয়, তখন এই টাইপটাও পাস করতে গিয়ে এই ভিতরে ইলেকট্রন গুলা দ্বারা এটা ফিল হয়ে যায়, খুব বেশি ইলেকট্রন আর পাস করতে পারে না, তো স্লো স্লো পাস করে। মানে এই বেস রিজিয়নে সর্বোচ্চ যতটুকু ইলেকট্রন থাকা পসিবল, ওই পরিমাণ ইলেকট্রন দ্বারা হচ্ছে এটা স্যাচুরেট হয়ে যায়। তো এইটাকে বলা হচ্ছে আসলে স্যাচুরেশন। আচ্ছা, অত বেশি ডিটেলস আমাদের না গেলেও হবে, তো আমরা জাস্ট কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স গুলা ফাইন্ড আউট করতে পারলেই হবে। তো এটা কি বুঝতে পারছি? কালেক্টর টু এমিটার ভোল্টেজটা যত বাড়াবো, এটা একটা পর্যায়ে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, আর কম থাকলে এটা স্যাচুরেশন হবে, আর স্যাচুরেশন যখন থাকবে কারেন্টটা একটু কম হবে, অ্যাক্টিভ রিজনে গিয়ে কারেন্টটা বাড়বে, এবং ওই কারেন্টটা একটা ফিক্সড কারেন্ট হবে। মানে কালেক্টর থেকে এমিটার ভোল্টেজের ব্যাটারি এখন যতই বাড়াই না কেন, ওই ওই যেই বেস কারেন্ট দিয়ে অন করছি, এটার 100 টাইম কারেন্সি হবে, এর বেশি আর হবে না। বুঝতে পারছেন? আচ্ছা, Yes, এখন sir. যদি ডিফারেন্ট একটা বেস কারেন্ট দিয়ে অন করি, এখানে যেমন গেট টু সোর্স এই ভোল্টেজটা যদি বেশি ভোল্টেজ দিয়ে অন করতাম, তাহলে আরো বেশি কারেন্ট পাওয়া যেত মসফেটে। যদি ডিভাইসটা অন করি, অর্থাৎ লেটস সে বেস কারেন্ট হচ্ছে 10 দিয়ে অন করলাম, আচ্ছা, বেস কারেন্ট হচ্ছে যদি এখন 10 মাইক্রো এম্পিয়ার দিয়ে যদি অন করি, তাহলে আগের বার যেই পরিমাণ কারেন্ট পেয়েছি এখন হচ্ছে তার চেয়ে বেশি পাবো, ঠিক আছে? তাহলে এখনের আইসি কারেন্টটা কি হবে? এখন ভিটা তো ফিক্সড, একটা ডিভাইসের ভিটা ফিক্স থাকে অ্যাক্টিভ রিজনে, তো ওই ভিটা ইনটু ভিটা যদি 100 হয়ে থাকে, এখন 100 ইনটু আইবি। তাহলে এখন কালেক্টর কারেন্টটা বড় হবে না অ্যাক্টিভ রিজনে? বুঝতে পারছেন? তো কালেক্টর টু এমিটার ভোল্টেজটা একটা নির্দিষ্ট লেভেলের উপরে চলে গেলে আমার কিন্তু কালেক্টর কারেন্টটা ফিক্সড হয়ে যাবে ওই অ্যাক্টিভ রিজিয়নে, ওইটা বলতেছি। আচ্ছা, মসফেটের ক্ষেত্রে কোন পর্যায়ে সময় গিয়ে কারেন্টটা ফিক্সড হয়ে যাবে, এটা কিন্তু ডিফারেন্ট রিজিয়নে, মানে এটার বি ওভার ড্যাবে গিয়ে এটা ফিক্সড হবে। ওইটার যদি বি ওভার ড্যাবের বেশি ভোল্টেজ দিই, ওটা স্যাচুরেশনে যাবে। ওইটার বি ওভার ড্যাব 3 ওই ভোল্টেজ দিলে ওইটা স্যাচুরেশন যাবে। কিন্তু বিজিটির ক্ষেত্রে ডিফারেন্সটা হচ্ছে কি, এটা কালেক্টর টু এমিটার একটা ফিক্সড ভোল্টেজে স্যাচুরেশনে পৌঁছায়, দেখতেছেন? মানে ডিফারেন্ট বেস কারেন্টে অন করছি, বাট কালেক্টর টু এমিটারের সেম রিজিয়নে সবাই অ্যাক্টিভ রিজিয়নে চলে যাচ্ছে স্যাচুরেশন থেকে। এটা একটু ডিফারেন্স আছে। বোঝা গেছে এটা? Yes, sir. আচ্ছা, আমাদের পিজিটির মোটামুটি অনেক কিছুই পড়া হইলো। বেসিক ডিভাইসটা কি কি কারেন্ট আছে এখানে, আর কি কি অপারেশন মোড আছে। এখন আমরা দু তিনটা বায়াসিং এর ম্যাথ দেখবো, আর লজিক গেট কিভাবে করা যায় ওই জায়গাগুলো দেখবো। এখানে কোনো কনফিউশন থাকলে কেউ বলতে পারেন। আচ্ছা, আমরা তো একটা গেইন পড়লাম, ভিটা। ভিটা মানে হচ্ছে কি, কালেক্টর কারেন্টটা বেস কারেন্টের চেয়ে কত গুণ হবে, এটাকে বলে কারেন্ট গেইন। আরেকটা কারেন্ট গেইন আছে, সেটা হচ্ছে আলফা। আচ্ছা, বেস দিয়ে যেই কারেন্ট আসবে সেটা আইবি, কালেক্টর দিয়ে যেই কারেন্ট আসবে এটা আইসি, এই দুটো যোগ হয়ে এমিটার দিয়ে যাবে, আইসি প্লাস আইবি। ওকে, তো এখন আমি একটা কনস্ট্যান্ট বলতেছি যে বিটা হচ্ছে আইসি বাই আইবি। এটা কারেন্ট গেইন যখন এমিটারটা কমন চিন্তা করি, মানে এমিটারটা মাঝে রেখে এদিকে একটা ইনপুট চিন্তা করি, যে বেস দিয়ে যেটা আসতেছে আর কালেক্টর দিয়ে যেটা আসতেছে এটা আউটপুট কারেন্ট চিন্তা করি, তাহলে আউটপুট কারেন্ট বা ইনপুট কারেন্ট, এটাকে একটা কারেন্ট গেইন বলা হয়, কমন এমিটার কারেন্ট। আরেকটা কারেন্ট গেইন আছে, সেটা হচ্ছে আলফা, সেটা হচ্ছে আইসি বাই আইই। আচ্ছা, বিটা এর মান নর্মালি কি হয়, 80, 90, 100 এরকম টাইপের কিছু একটা হবে, 120 এরকম টাইপের। আর আলফা হচ্ছে কি আইসি বাই আইই। তো তখন আইইটা হচ্ছে ইনপুট ধরা হয়, আইসিটাকে আউটপুট ধরা হয়, আর এই বেসটা হচ্ছে কমন থাকে, তো এটা হচ্ছে কমন বেস কারেন্ট গেইন।
আলফাটা আমাদের তেমন কাজে লাগবে না, নর্মালি কমন এমিটারে যেটা আছে এই বিটাটা দিয়ে আমাদের ম্যাথ করে ফেলতে পারবো। আচ্ছা নর্মালি বলেন তো, আলফা যদি আইসি বাই আই হয়, আলফা এর ভ্যালু কি ওয়ানের চেয়ে বড় হবে না কম হবে? আইসি আই এর মধ্যে কোনটা বড়? আই। Sir, আই যদি বড় থাকে, খুব বেশি কি বড়, একদম ক্লোজ না? yes, sir. জি স্যার। তার মানে আলফার ভ্যালুটা অলমোস্ট ওয়ান, বাট ওয়ানের চেয়ে ছোট কিন্তু। তো আলফার ভ্যালুটা নর্মালি 0.9998 এরকম টাইপের কিছু হয়, ঠিক আছে? এটা তো আলফা যা দেওয়া থাকলে বিটা বের করা যায়, আলফা বিটার মধ্যে সম্পর্ক আছে। আইসি বাই আইবি হলো বিটা, আইসি বাই আই হলো আলফা, তো আই এর জায়গায় তো লেখা যায় আইসি প্লাস আইবি। দেন এটাকে একটু ভাগ টাগ করলে পাওয়া যায় বিটা ইকুয়াল টু হচ্ছে আলফা বাই ওয়ান মাইনাস আলফা। তো এটা একটা রিলেশন আলফা বিটার মধ্যে। কোনো ম্যাথে যদি বিটা না দিয়ে আলফা দেওয়া থাকে, তো এটা এইভাবে ফর্মুলা করলে আলফা বসাইলে বিটা পাওয়া যায়, বা এখানে বিটা বসাইলে এখান থেকে আলফাটাও বের করা যাবে। তো এটা হচ্ছে আলফা আর বিটার মাঝে, মানে আমরা যদি একটা জানা থাকে আরেকটা কনস্ট্যান্ট বের করতে পারি। তো এইভাবে এই কনস্ট্যান্ট গুলা আছে। আর হচ্ছে ফার্স্টে দেখতে হবে ডিভাইসটা অন করা যাবে কিনা, বেস থেকে এমিটার এই জাংশনটার দিকে খেয়াল রাখতে হবে। তো এটা যদি অন হয় তাহলে অন হইলো। তো অন হওয়ার পরে, আচ্ছা আমরা দুইটা মোড পড়ছি, অফ হলে তো অফ বাদ সবকিছু। আর বলতেছি যে যদি মেইনটা ফরওয়ার্ড রেখে কালেক্টর ভিতরে রিভার্স রাখি অ্যাক্টিভ, আর দুইটাকে যদি ফরওয়ার্ড করে দিই এটা হচ্ছে স্যাচুরেশন। এবং আইবি গ্রাফ থেকে দেখলাম দুইটা রিজিয়ন, যে হচ্ছে এই কালেক্টর টু এমিটার এই ভোল্টেজটা যদি কম রাখি তখন আসলে এটা স্যাচুরেশন হয়, স্যাচুরেশনের কারেন্টটা কিছু কম থাকে। আর এই কালেক্টর টু এমিটার ভোল্টেজটা যদি বেশি বাড়ে তাহলে তখন ওই জাংশনটাও রিভার্সে চলে যায়। রিভার্সে চলে গেলে এটা অন্য আরেকটা প্রিন্সিপালে কাজ করে, তখন সেটাকে একটিভ রিজিয়ন ধরতেছি আমরা। আরেকটা মোড আছে, ওটা পরীক্ষায় আসে না, আমরা নিয়ে ওটা নিয়ে মাতামাতিও করি না, ওইটা হলো একটু জাস্ট বলে রাখি, এটা আসলে তেমন আলোচনা করা হয় না। যদি এইটা রিভার্স থাকে ওইটা ফরওয়ার্ড থাকে তখন এটা কাজ করে। মানে মসফেট কি উল্টা দিক থেকেও চাইলে আমরা অন করতে পারতাম না? ড্রেন থেকে সোর্সে ভোল্টেজটা এইভাবে দিলেও অন হইতো, উল্টা দিলেও অন হইতো। বাট বিজিটিতে আসলে তিনটা টার্মিনাল, দুইটা ডায়োড জাংশন ওইটার উপর বেস করে কাজ করে। তো এটা ফরওয়ার্ড ওটা রিভার্স রাখলে যদি অ্যাক্টিভ হয়, এটাকে রিভার্স এটাকে ফরওয়ার্ড রাখলেও কাজ করবে, কারণ দুইটা তো ডায়োড জাংশনই আসলে। তো এই মোডে আসলে অপারেশন আমরা করি না, এটাকে বলে রিভার্স অ্যাক্টিভ মোড। তো এটা জাস্ট জেনেই রাখলাম এরকম কিছু একটা আছে, এটা নিয়ে কিছু পড়ার দরকার নেই। দুইটা যদি রিভার্স রিভার্স হয় অফ, ওকে। আর এটা যদি ফরওয়ার্ড থাকে তার মানে অন। অন হওয়ার পর এখন অ্যাক্টিভও হইতে পারে, স্যাচুরেশনও হইতে পারে, এটা আমাদের অঙ্ক করে করে চেক করতে হবে। তো যেভাবে মসফেট সলভ করছি এইভাবে এটাও সলভ করতে হবে। তো মসফেটে তো ফার্স্টে কি ধরে নিতাম আমরা, মেথড অফ স্যাচুরেশন ধরে আগাইতাম, দেন গিয়ে লাস্টে ভেরিফাই করতাম স্যাচুরেশন আসলে ঠিক আছে কিনা। তো এইখানে আসলে ফার্স্টে ধরবো হচ্ছে অ্যাক্টিভ, ঠিক আছে? অ্যাক্টিভ ধরে নিয়ে চেক করব, করে করে লাস্টে গিয়ে চেক করবো অ্যাক্টিভ ঠিক আছে কিনা। তো যদি ঠিক থাকে তাহলে ওকে, আর না হয় স্যাচুরেশন। তাহলে এখন আমরা মসফেটে, আচ্ছা বিজিটির হচ্ছে ম্যাথ দুই তিনটা করলে একটু ক্লিয়ার হবো। বিজিটির এই বেসিক জিনিসগুলাই লাগবে। আর হচ্ছে এখন ম্যাথ দেখবো, আর হচ্ছে বিজিটি দিয়েও চাইলে হচ্ছে আমরা কিন্তু লজিক গেট করতে পারি। আচ্ছা আমি একটু স্লাইড গুলা দেখাই, বাট স্লাইড গুলা আসলে এর বিজিটির আরো দুইটা স্লাইড আছে, ওইগুলো পড়া লাগবে না, ওইগুলো আসলে বিজিটি এমপ্লিফায়ার উপর বেস করে। তো এইখানে বেসিক জিনিসগুলো যেগুলো আছে এগুলো সব পড়াইলাম এখন। আর বায়াসিং এর ম্যাথ লাগবে কিছু, এগুলা এই স্লাইড গুলাতে দেওয়া নাই। বায়াসিং এর আজকে দুই তিনটা ম্যাথ দেখাবো। আর হচ্ছে পরে যদি এক্সট্রা আমাদের একটা রিভিউ ক্লাস লাগে, এটার আগেই হচ্ছে আমি বিজিটির আরো তিন চারটা ম্যাথ হচ্ছে সলভ করে দিব। তো এতটুকু পর্যন্ত আমরা পড়ছি আজকে। এখানে সবগুলা মসফেটের সাথে বিজিটি কম্পেয়ার করে করে দেখানো হয়েছে, সেগুলো আমি মসফেট বিজিটি ডিভাইসটা ড্র করে করে দেখাইলাম। দুইটা আসলে কিভাবে একটার থেকে আরেকটা ডিফারেন্ট। আচ্ছা আর সুইচ হিসেবে যদি বলি, বিজিটি হচ্ছে অনেক আগে ইনভেন্ট হয়েছিল, মসফেটেরও আগে। তো বিজিটির কিছু ড্রব্যাক আছে, বিজিটির হচ্ছে তিন টার্মিনালেই কারেন্ট আছে। তো বিজিটি দিয়ে আসলে যদি হচ্ছে আমরা সার্কিট করি, এখানে আসলে পাওয়ার লসটা বেশি হয়।
তারপর হচ্ছে মসফেটে যেমন আমরা একটা গেটের পর আরেকটা গেট কানেক্ট করতে পারতেছি, বিজিটিতে এটাও সমস্যা আছে। কারেন্ট খুব বেশি দূর আসলে নিয়ে যাওয়া যায় না, কারেন্টটা কমতে থাকে। তো এই কারণে আসলে ট্রানজিস্টর হিসেবে বা হচ্ছে আমাদের লজিক গেটে মসফেটটাকে ইউজ করা হয়েছে। এরপর এখন পর্যন্ত মসফেটটারই একটা আপগ্রেড হচ্ছে। বিজিটি দিয়ে কিন্তু আর কোনো সুইচ টুইচের যে সার্কিট লজিক গেট এগুলো করা হয় না, বাট বিজিটি দিয়ে চাইলে আমরা ছোট ছোট লজিক গেট বানাইতে পারি। বুঝতে পারছেন? Yes, sir. আচ্ছা, একটা তো মসফেটে ইনপুটটা আমরা দিতাম কোথায়? মানে একটা মসফেট দিয়ে একটা গেট বানাবো, দুইটা লজিক আছে, ওই লজিক গুলা কোথায় ইনপুট দিতাম? মসফেটের গেটে না? তো বিজিটির ক্ষেত্রে কোথায় দিব বলেন তো? স্যার বেজে। বেজে দিব, কারণ বেজ দিয়ে তো এটাকে অন অফ করতে হয়, তাই না? ফার্স্ট কন্ডিশনটা দিয়ে যে বেস এমিটার জাংশনটা, অর্থাৎ ইনপুটটা বেসে দিলেই হবে। তাহলে বিজিটির হচ্ছে বেসে এরকম লজিক গেটের ইনপুট দিলে ওই সিমিলারলি মসফেটে যেভাবে আউটপুট নিছি ওইভাবে করলে হবে। তো বিজিটিরও এস মডেল হবে, এটা যেহেতু সুইচ হিসেবে কাজ করে এস মডেল। যদি বেস কারেন্ট 0 হয় তার মানে এটা অফ, কালেক্টর এমিটারে যাই ভোল্টেজ দেয় না কিন্তু কোনো কারেন্ট হবে না। আর বেসে যদি একটা কারেন্ট থাকে তখন সুইচটা অন। অন মানে কি, এখন কালেক্টর এমিটার দিয়ে কারেন্ট পাস করতে পারবে। তো আইডিয়াল কেসে এটা শর্ট ধরে নেওয়া হয়, বাট আমরা জানি আইডিয়াল কেসে এটা শর্ট না, সরি প্র্যাকটিক্যাল কেসে শর্ট না, আইডিয়ালি হচ্ছে এটাকে শর্ট ধরে নেয়। যখন অন হয় কালেক্টর এমিটারে শর্ট ধরে নেয়, এরকম না। এটা সুইচ মডেলের জন্য, লজিক গেটের অ্যানালজিক্যালি আউটপুটটা চিন্তা করার জন্য। তো দেখেন যেভাবে মসফেটে হচ্ছে আমরা সুইচ কানেক্ট করছি, যদি এই দুটো যদি ইয়ে হইতো মসফেট হতো, তাহলে এখানে কি সিরিজে আছে, তাহলে এ বি নট পাইতাম না, ন্যান্ড গেট হতো না। তো এই এখন যদি এইখানে এই দুইটাতে যদি হচ্ছে আমরা বিজিটি দিয়ে বিজিটির ইনপুটে যদি হচ্ছে দুইটা সিগন্যাল দেই, একটা আইএক্স একটা আইওয়াই, ঠিক আছে? তো সিমিলারলি এখানে কি পাবো? আইএক্স আইওয়াই নট পাবো, ঠিক আছে? ন্যান্ড গেটই হবে। আর আমরা যদি প্যারালাল দিতাম এখানে দুইটা ইনপুট, তাহলে এ প্লাস বি নট পাইতাম, অর্থাৎ নর গেট পাইতাম। তো বিজিটির ক্ষেত্রেও সেমই হবে। যদি কারেন্ট সিগন্যাল দুইটা হচ্ছে ইনপুট হিসেবে দেই বেসে, তাহলে এই দুইটা সিগন্যালের রেসপেক্টে আউটপুট লজিকটা কিন্তু আইএক্স প্লাস আইওয়াই নট হবে, ঠিক আছে? খেলা দেই। আচ্ছা, তাহলে বিজিটি দিয়েও আসলে এইভাবে লজিক গেট করা যায়। আচ্ছা, এরপরে যেগুলো এগুলো পড়ানো হয়েছে এগুলো লাগবে না, আমি যা যা বলছি একটু যদি বুঝে থাকেন হয়ে যাবে। এগুলো আসলে আচ্ছা, এখানে কিছু গেট পড়ানো হয়েছে, তারপর আরো কিছু জিনিস পড়ানো হয়েছে। এগুলো আসলে বিজিটি দিয়ে এমপ্লিফায়ার বানাইতে গেলে আমাদের ওই জিনিসগুলো পড়া লাগতো, তো ওইগুলা এখন না চিন্তা করলেও হবে। আমরা জাস্ট এই ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সটা দেখবো, ইনপুট আউটপুট ভোল্টেজ। বিটিসি মানে ইনপুট ভোল্টেজের সাপেক্ষে আউটপুট ভোল্টেজ প্লট করা। আচ্ছা, একটু আগে আমরা দেখলাম যে এখানে একটা জাংশন আছে, এখন এই ইনপুটে আচ্ছা এখানে একটা রেজিস্টর থাকে, ঠিক আছে? ডায়োড সার্কিট তো একটা রেজিস্টর থাকে। এই ইনপুট ভোল্টেজটা যদি 0.7 এর কম হয় তাহলে কি এটা অফ থাকবে না? ফরওয়ার্ড বায়াস কি হবে এটা? এটা তো বেস কালেক্টর এমিটার। এই ইনপুট ভোল্টেজটা 0.7 এর কম হলে এটা রিভার্স হয়ে যাবে না, বেস এমিটার জাংশনটা? Yes, sir. তো রিভার্স যদি হয় তাহলে ডিভাইস কি অফ, তাই না? অফ যদি হয় তাহলে এই আউটপুট ভোল্টেজটা কি হবে? 5 ভোল্ট হবে না? Yes, sir. এগুলো তো আমরা মসফেট সার্কিটে পড়ছি, এই যে কালেক্টর এমিটার বেস। তো এই বেসের এদিকে যে সিগন্যালটা রেজিস্টর পার হয়ে কানেক্টেড, এই ভোল্টেজটা দিয়ে তো এটাকে অন করতে হবে। তো এটা যদি 0.7 এর কম হয় তাহলে ডিভাইসটা অফ। অফ মানে কালেক্টর এমিটার ওপেন চিন্তা করা যায়, তাহলে ওপেন যদি হয় তাহলে এখান থেকে যদি আউটপুট নেই তাহলে আউটপুট ভোল্টেজটা আসলে 5 ভোল্ট হবে, এটাই বোঝানো হচ্ছে। ওকে, এরপর এখন দেখেন, এখন যদি 0.7 এর চেয়ে একটু বড় হয় তখন কি এদিক দিয়ে একটা বেস কারেন্ট আসবে, ঠিক আছে? এদিক দিয়ে কি হবে? একটা বেস কারেন্ট আসবে। তো বেস কারেন্ট যদি আসে, এই বেস কারেন্টের সাপেক্ষে তো আমার এই যে কালেক্টর এমিটার ভোল্টেজটা কত হবে? এই বেস কারেন্টটা যদি ছোট হয়, ঠিক আছে, বেস কারেন্টটা যদি কম থাকে, এখানে তো একটা ফিক্সড ভোল্টেজ আছে কালেক্টরের সাথে 5 ভোল্ট, তাই না?
এই রেজিস্টরে ড্রপ হওয়ার পরে বাকি ভোল্টেজটা কি কালেক্টর থেকে এমিটারে পাওয়া যাবে না? Yes, sir. ধরেন এটা হচ্ছে 5 কিলো ওহম। এখন এই বেস কারেন্টটা ধরেন 10 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে এখানে ড্রপ হবে কতটুকু? হ্যালো, এই দুটো গুণ হবে না? রেজিস্টরে কতটুকু ড্রপ যাবে? এই দুটো গুণ হলে কত ভোল্ট হচ্ছে? 0.5 ভোল্ট না? জি স্যার। আচ্ছা, তাহলে কালেক্টর টু এমিটারে কত ভোল্টেজ বাকি থাকে? 4.5 ভোল্ট বাকি থাকে না? এই লাইন বরাবর যদি আমরা কেবিএল চিন্তা করি, জি স্যার। তাহলে এটা কি স্যাচুরেশন হইলো না অ্যাক্টিভ হইলো বলেন তো? কালেক্টর টু এমিটারের ভোল্টেজটা যদি 4.5 ভোল্ট হয়, তাহলে এটা কি স্যাচুরেশন হইলো না অ্যাক্টিভ হইলো? এই যে বিজিটির স্যাচুরেশন আর অ্যাক্টিভটা দেখেন, কন্ডিশন একটাই, মসফেটের চেয়ে সহজ। এই 0.2, তাই না? কালেক্টর টু এমিটার ভোল্টেজটা 0.2 এর বেশি যদি থাকে, তাহলে এটা অ্যাক্টিভে চলে গেল, তাই না? জি স্যার। অ্যাক্টিভে চলে গেল। এর কম হইলে স্যাচুরেশন। তাহলে এটা কোথায় গেল? অ্যাক্টিভ না? অ্যাক্টিভ কিন্তু। জি স্যার। আচ্ছা, এখন এখানে ইনপুট ভোল্টেজটা যদি বেশি বাড়ান, অনেক বেশি বাড়ান, তাহলে এই বেস কারেন্টটাও বাড়বে না? ওই অনুযায়ী তো এখান থেকে ফর্মুলা লিখলে বেস কারেন্টটা বের করা যাবে। আমরা একটু ম্যাথে গেলেই দেখবো। তো বেস কারেন্টটা যদি বাড়ে, তাহলে এই কারেন্টটা যদি বাড়ে, লেটস সে এই কারেন্টটা 1 মিলি এম্পিয়ার হইলো, তাহলে এইখানে ড্রপ হয়ে যাবে কত? 5 ভোল্ট। ওখানে যদি 1 মিলি এম্পিয়ার হয়, 5 কিলো, কিলো মিলি গুণ হয়ে এটা 5 ভোল্ট হয়ে যাবে। তো এই বরাবর যদি এখন কেবিএল করি, তাহলে কালেক্টর থেকে এমিটারের ভোল্টেজ পাবো কত? ধরেন 5 ভোল্ট ইকুয়াল টু 1 ইন্টু 5। দেন এখানে আসলাম, কালেক্টর থেকে গ্রাউন্ডে যাব, সো সেটা যোগ দিলাম, কালেক্টর থেকে গ্রাউন্ড। এটা জিরো আসতেছে না? জি স্যার। তাহলে এটা কোথায় চলে গেল? স্যাচুরেশনে চলে গেল না? আর স্যাচুরেশনে যদি চলে যায়, তাহলে কালেক্টর থেকে এমিটারের ভোল্টেজটা জিরোর কাছাকাছি চলে আসে না? যে 0.2 ভোল্টে চলে আসে না কালেক্টর থেকে এমিটারের ভোল্টেজটা? ওইটাই। তিনটা রিজিয়ন তো, তাই না? বিজিটি রিজিয়ন কয়টা? তিনটা। কি কি? কাট অফ, অ্যাক্টিভ, আর হচ্ছে কি স্যাচুরেশন। তাহলে সে কোন মুডে আছে, এটা কি ইনপুটটার উপর নির্ভর করবে না? এই যে ইনপুট ভোল্টেজটার উপর নির্ভর করবে না? এই ইনপুট ভোল্টেজটার উপর নির্ভর করবে। তো এই ইনপুট ভোল্টেজটার একটা নির্দিষ্ট ভ্যালুর কম থাকলে সে আসলে অন হবে না, সেটা হচ্ছে কাট অফ। আর একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত কি সে অ্যাক্টিভে থাকবে, যতক্ষণ না পর্যন্ত এই যে কালেক্টর থেকে এমিটারের ভোল্টেজটা 0.2 ভোল্ট হচ্ছে, এতটুকু রিজিয়ন পর্যন্ত সে হচ্ছে অ্যাক্টিভ মোডে থাকবে। আর ইনপুট ভোল্টেজটা যদি আরো বাড়ে, তাহলে বেস কারেন্টটা আরো বাড়বে। বেস কারেন্ট যদি আরো বাড়ে, তখন আসলে কালেক্টর সে অন ঠিক আছে, কিন্তু কালেক্টর থেকে এমিটারে ভোল্টেজ যেটা, সেটা হচ্ছে কম হবে। তো কম হলে সে আসলে স্যাচুরেশনে চলে যাবে। তো আমরা এখানে যেগুলো পড়লাম রেজিস্টর ছাড়া পড়লাম, ঠিক আছে? রেজিস্টর ছাড়া এই ভোল্টেজ গুলার রেসপেক্টে এগুলো পড়লাম। এখন রেজিস্টর সহ আসলে ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সটা এমন হয়, একটা নির্দিষ্ট ভোল্টেজ পর্যন্ত অফ থাকবে। তারপর এটা ইনপুটের রেসপেক্টে বলতেছি, ইনপুট ভোল্টেজটা এরপর আরেকটা, এটাও বের করা যায়, এটা দরকার নাই আমাদের। ওই ভোল্টেজটা পর্যন্ত সে অ্যাক্টিভে থাকবে। ইনপুট ভোল্টেজটা যদি এই একটা ভোল্টেজের বেশি হয়, তখন স্যাচুরেশনে চলে যাবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা সার্কিট পড়ি, পড়লে হচ্ছে ব্যাপারটা ক্লিয়ার হবো। তো এটা একটা বিজিটি, দেখেই বোঝা যাচ্ছে এটা এনপিএন টাইপের একটা বিজিটি। তাহলে কালেক্টরটা এন, বেসটা পি, এমিটারটাও এন। তো এটা তো ডিরেক্ট বায়াসিং থাকে না, একটা রেজিস্টর দিয়ে বায়াসিংটা থাকে। তো একটা রেজিস্টর লেটস সে 2 কিলো ওহম, উপরে হচ্ছে 10 ভোল্ট। এখানে একটা দিলাম হচ্ছে, এই রেজিস্টরটা অনেক বড় থাকে, লেটস সে এটা 100 কে। আর এখানে হচ্ছে ইনপুটটা দেওয়া হবে, আর এমিটারটা গ্রাউন্ডেড। তো এখানে ধরেন হচ্ছে আমি 1 ভোল্ট দিলাম, আর এটার বিটা বলা আছে হচ্ছে 100। তো ফার্স্টে দেখতে হবে এটা
অন কিনা, তাহলে এই যে বেস যে টার্মিনাল, বেস কালেক্টর এমিটার, তাহলে বেস এমিটার জাংশনে যে বায়াসিং ভোল্টেজটা আছে 1 ভোল্ট, তাহলে এটা কি ফরওয়ার্ডে যাওয়ার পসিবিলিটি আছে না, নাকি নাই? আছে স্যার। আছে তো, তাই না? এই যে এখানে যে ডায়োডটা আছে এটা তো আমরা জানি যে এখানে 0.7 থাকলেই হবে বেস থেকে এমিটারে। তো এটা যদি আছে দেখতেছি, তাহলে এটা কি ফরওয়ার্ডে আছে, তাহলে ফরওয়ার্ডে থাকলে এই লুপে কেবিএল করলে বেস কারেন্টটা চলে আসবে না, এই লুপে যদি কেবিএল করি, তাই না? তাহলে কেবিএল করি আমরা 1 ভোল্ট লিখি, তাহলে এই পয়েন্ট থেকে গ্রাউন্ড পর্যন্ত 1 ভোল্ট, 1 ভোল্ট লিখলাম, 1 = এখান থেকে গ্রাউন্ড পর্যন্ত যোগ দিয়ে দিব, তাহলে 100-র ভিতর দিয়ে কারেন্টটা এই বরাবর যাচ্ছে না, আইবি, তাহলে 100 × আইবি, এদিক দিয়েই তো বেস কারেন্টটা আসতেছে, তাই না? তারপর এখানে আসলাম, এখান থেকে এখন এমিটারে যাওয়ার জন্য কত ভোল্টেজ, বেস থেকে এমিটার, এটা যদি কারেন্ট ফ্লো করে তাহলে বেস থেকে এমিটারে কত ভোল্টেজ ড্রপ হবে? স্যার 0.7। 0.7। তাহলে আমি গ্রাউন্ডে চলে আসলাম না, তাহলে কেবিএল লেখা কমপ্লিট হয়েছে, একটা ক্লোজড লুপ হয়েছে। এইখান থেকে বেস কারেন্টটা পাওয়া যাবে, বেস কারেন্টটা কত আসতেছে, 0.3/100 মিলি এম্পিয়ার, 0.3/100, অনেক কম হবে এটা। আচ্ছা, এটা হলো, এতটুকু বুঝতে পারছেন? ইয়েস হ্যালো। স্যার। আচ্ছা, এটা হচ্ছে একটিভ ধরে নিয়ে আমরা কাজ করতেছি, যেহেতু কাট অফ না, কাট অফ যেহেতু না, তাহলে হইতে পারে একটিভ বা স্যাচুরেশন, ফার্স্টে একটিভ ধরে নিয়েই অঙ্ক করব। আচ্ছা, এই ভিটাটা যে দেওয়া আছে এটা কিন্তু একটিভ হলে ইউজ করা যাবে, স্যাচুরেশন হলে ইউজ করা যাবে না, তাহলে ফার্স্টে আমি একটিভ ধরছি না, তাহলে এই বিটাটা ইউজ করা যাবে। তাহলে এই বিটাটার অর্থ কি, এটা যদি অন হয় একটা বেস কারেন্ট তো থাকবেই, তো বেস কারেন্টটা পাইলাম, তাহলে এই কালেক্টর দিয়ে যে কারেন্টটা আসবে ওই কালেক্টর কারেন্টটা হবে কি, বলেন তো কেউ একজন? আইবি ইন্টু বিটা। আইবি ইন্টু বিটা, এটাই হচ্ছে কারেন্ট কন্ট্রোল, মানে বেস যে কারেন্টটা দিয়ে বেসে অন করব, ওই কালেক্টর দিয়ে কারেন্ট আসবে হচ্ছে এটার বিটা টাইমস, অর্থাৎ 100 গুণ কারেন্ট আসবে, বেস দিয়ে যে কারেন্ট দিয়ে অন করছি কালেক্টর দিয়ে তার 100 গুণ কারেন্ট আসবে, তাহলে ওইটা ইকুয়াল টু হবে কি 100 × 0.3/100, তার মানে কালেক্টর দিয়ে কারেন্ট আসবে কত, 0.3 মিলি এম্পিয়ার। ওকে, বেস দিয়ে যেটা আসলো এটা পাইলাম, কালেক্টর দিয়ে যেটা আসলো এটাও পেলাম, তাহলে এমিটার দিয়ে যাবে কত, এই দুটোর যোগফল, তাই না? এমিটার দিয়ে যাবে এই দুটোর যোগফল, আইসি আর আইবি যোগ হবে। ওকে, তাহলে আমার সবগুলা কারেন্ট বের করা হলো। এখন আমি যে কারেন্ট সবগুলা পাইলাম, এখন আবার আমি যে কারেন্ট গুলা ঠিক আছে এটা বের করে দিতে হবে, যে আমি যে একটিভ ধরছি একটিভেই আছে। তাহলে একটিভ চেক করে কিভাবে, এই যে কালেক্টর থেকে এমিটার পর্যন্ত ভোল্টেজ, এই কালেক্টর থেকে এমিটার পর্যন্ত ভোল্টেজটা 0.2 এর বেশি থাকতে হবে। এই যে আমরা আইবি তে যেটা পড়লাম, এই যে কালেক্টর থেকে এমিটারের ভোল্টেজ এটা 0.2 এর বেশি থাকলে আসলে একটিভ রিজিয়নে থাকে, আর যেই বেস কারেন্ট দিয়ে অন করছি এটা অনুযায়ী কালেক্টর কারেন্ট পাওয়া যায়। ডিফারেন্ট ডিফারেন্ট বেস কারেন্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কালেক্টর কারেন্টের গ্রাফ আসবে। তো এখন আমরা স্যাচুরেশনে আছে কিনা এটা চেক করতে হলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ভোল্টেজ লাগবে, তাহলে এই বরাবর একটা কেবিএল অ্যাপ্লাই করে দিব, এই বরাবর নিচের দিকে একটা কেবিএল অ্যাপ্লাই করে দিব, তাহলে কেবিএল অ্যাপ্লাই করে যেভাবে আমরা লাইন ডায়াগ্রাম যেভাবে করে 10 ভোল্ট, তাহলে এখান থেকে গ্রাউন্ড পর্যন্ত 10 ভোল্টের ব্যাটারি যেটা এটা নিলাম 10, এখন এখান থেকে গ্রাউন্ড পর্যন্ত যোগ করে দিতে হবে, তাহলে যাই, তাহলে এই বলেন তো এই 2 এর ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে, আমি তো এদিকে আইসি যাচ্ছি গ্রাউন্ড পর্যন্ত, আইসি যাচ্ছে, তাহলে 2 × আইসি, আইসি কত 0.3। ওকে, তাহলে এই ভোল্টেজটা ড্রপ হলে কালেক্টরে আসলাম, তো আমি তো চাচ্ছি কালেক্টর থেকে এমিটার পর্যন্ত বের করতে, তো কালেক্টর থেকে এমিটার দিলাম, তাহলে গ্রাউন্ডে চলে আসছি না, শেষ তো আমার কেবিএল লেখা, তাই না? বোঝা যায়? প্রবলেম আছে কারো? হ্যালো। তাহলে দেখেন কালেক্টর থেকে এমিটারে কত ভোল্টেজ হচ্ছে, 10 - 0.6, সো 9.4 ভোল্ট, তাহলে কালেক্টর থেকে এমিটার ভোল্টেজটা অনেক বড় আছে, সো আনডাউটেডলি এটা একটিভ রিজনেই আছে, তাহলে যা যা বের করছি ঠিক আছে। এখন যদি আমরা বলি এই পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে আউটপুট ভোল্টেজ, তাহলে আউটপুট ভোল্টেজ কত হবে, এটা আসলে এখান থেকে গ্রাউন্ড পর্যন্ত, তো এই যে কালেক্টর থেকে এমিটার পর্যন্ত যেটা বের করছি এইটাই আসলে, তাই না? এই পয়েন্টের ভোল্টেজ হবে 9.4 ভোল্ট, বুঝতে পারছেন?
হ্যালো। Yes, sir. Yes, sir. আচ্ছা, এখন ধরেন ঝামেলা হইলো যে এটা মিললো না। বিসি যেটা ধরেন এটা অঙ্ক করে পাইলাম -2.4 ভোল্ট পাইলাম। তার মানে কি এটা আসলে হয় নাই, অ্যাক্টিভ হয় নাই। তার মানে এটা কি স্যাচুরেশন, তাই না? স্যাচুরেশনে তাহলে এখন স্যাচুরেশন ধরে অঙ্ক করতে হবে, অ্যাক্টিভ মোড ভ্যালিডেট হইল না। তো স্যাচুরেশন ধরলে যেভাবে বেস কারেন্ট বের করছেন সেম ভাবে বের করবেন, কিন্তু স্যাচুরেশনের ক্ষেত্রে বেস থেকে এমিটারের ভোল্টেজটা একটু বেশি ড্রপ হয়, সেটা হচ্ছে 0.8 ভোল্ট। বেস থেকে এমিটারে কত হবে? 0.8 ভোল্ট। সেম এখানে যেভাবে কেবিএল অ্যাপ্লাই করে বের করছি সেম ভাবেই বের করব, বাট এখন বেস থেকে এমিটারের ড্রপটা ধরতে হবে কত ভোল্ট? 0.8 ভোল্ট। অর্থাৎ 1 = 100 ইন্টু আইবি প্লাস 0.8, এতটুকুই। বুঝতে পারছি? হ্যালো। Yes, sir. আচ্ছা, তো বিজিটিতে এখন কালেক্টর কারেন্টটা কিভাবে বের করব? এখন বেস কারেন্ট যদি জানি, কালেক্টর কারেন্ট কত গুণ হবে? স্যাচুরেশনের কি কোনো সিউরিটি আছে কত গুণ কারেন্ট যাবে? এক এক পয়েন্টে থাকতে পারে না, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, আমি কি জানি? স্যাচুরেশনে আসলে কোনো বিটা নাই। তাহলে এইখানে যে বিটাটা দেওয়া আছে এটা ইউজ করা যাবে শুধু অ্যাক্টিভ রিজিয়নে, যে বেজ দিয়ে এত কারেন্ট আসলে কালেক্টর দিয়ে বেজ ইনটু এত টাইমস কারেন্ট হবে। কিন্তু আমি যদি স্যাচুরেশনে থাকি তাহলে আসলে বেস কারেন্ট পাইলে কালেক্টর কারেন্ট পাওয়া যাবে না। তো এখানে যে জিনিসটা করা হয় থাম্ব রুল হিসেবে, আমি জানি না কোথায় স্যাচুরেশন আছে, ধরে নেওয়া হয় যে 0.2 ভোল্টে স্যাচুরেশনে আছি। কত ভোল্টে? মানে কালেক্টর থেকে এমিটারে থাম্ব রুল হিসেবে 0.2 ভোল্ট ধরে নেওয়া হয়। স্যাচুরেশনের ভোল্টেজটা জিরোর কাছাকাছি থাকে, তো 0.2 ভোল্ট একটা ফিক্স ধরে নিয়ে অঙ্ক করা হয়। এক্সাক্টটা আসলে হাতে করা পসিবল না এখানে। তো কোন রিজনে আছি এটা জানা পসিবল না। তো একটা থাম্ব রুল হিসেবে যখন স্যাচুরেশনে আসি কালেক্টর থেকে এমিটারের ভোল্টেজটা 0.2 ভোল্ট ধরে জাস্ট অঙ্ক করা হয়, তো এটা মোটামুটি কাছাকাছি মিলে যায়। বুঝাতে পারছি? মানে অ্যাক্টিভ হইলে কিন্তু কালেক্টর থেকে এমিটারে যে কোনো ভোল্টেজ হইতে পারে, সেটা অঙ্ক করে আমি দেখতে পারি, ঠিক আছে? কিন্তু স্যাচুরেশন যদি হয়, কালেক্টর কারেন্টটা জানি না, বেস কারেন্ট পর্যন্ত বের করতে পারবো এভাবে, কিন্তু কালেক্টর কারেন্ট আসলে কত এটা জানি না, স্পেসিফাই না। তো আসলে দুইটা জিনিস একই সাথে ইয়ে করা যায় না। তো কালেক্টর টু এমিটার ভোল্টেজটা স্যাচুরেশনে যদি থাকে, এটা কাছাকাছি কিছু থাকে, তো 0.2 ভোল্ট ধরে সলভ করা হয়। তাহলে থাম্ব রুল হিসেবে আমরা যখন বিজেটি স্যাচুরেশনে থাকে ধরবো যে কালেক্টর থেকে এমিটারে 0.2 ভোল্ট ড্রপ হচ্ছে, তো এটা ধরে যে কারেন্টটা বের করবো মোটামুটি কাছাকাছি, ওটার কাছাকাছি কারেন্টই থাকে। তাহলে কালেক্টর টু এমিটারে যদি 0.2 ভোল্ট ধরে নেই, তাহলে কি এখন কেবিএল অ্যাপ্লাই করলে কালেক্টর কারেন্ট যেটা জানি না ওইটা বের করে ফেলতে পারবো না? এখন যদি কেবিএল অ্যাপ্লাই করি কি হবে কেউ বলেন তো? এই লাইন বরাবর যদি কেবিএল অ্যাপ্লাই করি, 100 = 2IC প্লাস VC। ওআইসি প্লাস বিসি, তো এখন তো স্যাচুরেশন যেহেতু ধরে নিছি বিসি, এটা কত হবে? 0.2 ভোল্ট না? 0.2, জি স্যার। 0.2, তো এখান থেকে আইসিটা পাওয়া যাবে। তো এই আইসি কিন্তু আর ওইখানে অ্যাক্টিভের মতো বেস কারেন্টকে গুণ দিয়ে পাওয়া যায় না, এইভাবে কেবিএল করেই বের করতে হবে। তাহলে স্যাচুরেশন থাকলে দুইটা কেবিএল করতে হবে, একটা কেবিএল করে বেস কারেন্ট পাওয়া যাবে। সেখানে একটা জিনিস মনে রাখতে হবে, বেস থেকে এমিটারে 0.8 ভোল্ট চিন্তা করতে হবে, ডায়োডের ফরওয়ার্ড ড্রপ। ডায়োড বলতে বোঝাচ্ছে আর কি ওখানে যে একটা জাংশন আছে ডায়োডের মতো, ওইটা এক্স্যাক্টলি তো আর ডায়োড প্লেস করা না। আরেকটা কেবিএল করে এখানে আইসিটা পাওয়া যাবে। তো এমিটার কারেন্ট কিন্তু সেম, দুইটা যোগ করেই হবে। এমিটার কারেন্টের ফর্মুলা সেম, বেস আর কালেক্টর দিয়ে যা আসবে এটা যোগ হয়েই এমিটার দিয়ে পাস হবে। তো এটা হচ্ছে বিজিটির একদম বেসিক একটা ম্যাথ করলাম। আরেকটা ম্যাথ করি, আর দু তিনটা ম্যাথ আমি পরে আপলোড দিয়ে দিব, এটা আপনারা দেখে নিন, আজকে কালকের মধ্যে দিয়ে দিব। তাহলে আমাদের সিলেবাস অলমোস্ট ডান। আর একটা হচ্ছে মঙ্গলবার বা বুধবারের দিকে সবার প্রবলেম বা আমি কিছু অ্যানালাইসিস করে ওভারঅল একটা রিভিউ সাজেশন মূলক কি কি পড়ার দরকার ওই অনুযায়ী একটা সাজেশন দিয়ে দিব। তো আজকে আর একটা ম্যাথ করি। এই ম্যাথটাই ধরেন এইখানে একটা 50K আছে, আর হচ্ছে এটা 2K আছে, এটা 10 ভোল্ট আছে, বাট এমিটারের এখানে একটা রেজিস্টর কানেক্ট করা আছে। এটা ধরেন 5 কিলো ওহম,
দেন হচ্ছে এটা গ্রাউন্ডেড, এখানে ইনপুট ভোল্টেজ দেওয়া হলো, লেটস সে এটা 2 ভোল্ট দিলাম এবার। আচ্ছা এখন আর ভিটা বলা আছে 100 ধরেন। আচ্ছা এখন এইখানে যে বেস থেকে এমিটার জাংশন, এটা অন করার মতো সাফিসিয়েন্ট ভোল্টেজ তো আছে এই লুপে, তাই না? এই লুপে এই Yes, ভোল্টেজটা sir. আছে না? তাহলে অফ না, অফ যদি না হয় অ্যাক্টিভ হবে বা স্যাচুরেশন হবে। এখন অ্যাক্টিভ ধরে ধরে অঙ্ক করি, যদি অ্যাক্টিভে মিলে যায় তো মিললো, না হয় স্যাচুরেশন ধরে পরে করব। ধরলাম অ্যাক্টিভ। আচ্ছা ভালো কথা, তাহলে কেবিএল করে এখানে এদিক দিয়ে যে কারেন্ট আসবে এটা কি আইবি, তাই না? আর এই উপর দিয়ে যেটা আসবে সেটা কি আইসি। এই এদিক দিয়ে যাবে কোনটা? এমিটার আইবি কারেন্ট প্লাস যাবে না? আইসি। এন দিয়ে যাবে কিন্তু আইবি প্লাস আইসি। এদিক দিয়ে বেস আসলো একটা কারেন্ট, এদিক দিয়ে কালেক্টর কারেন্ট আসলো, এই দুটো যোগ হয়ে এদিক দিয়ে যাবে, আইবি প্লাস আইসি হয়ে যাবে। এখন এই লুপে যদি কেবিএল করি তাহলে এখানে 2 ভোল্ট যেটা অ্যাক্টিভ সোর্স এটা লিখলাম, তো এই পাশে 2 ভোল্ট লিখলাম, এইখান থেকে গ্রাউন্ড পর্যন্ত যোগ দিয়ে দিতে হবে। তাহলে কি কি হবে বলেন? 50 Sir, আইবি 50 into IB. হ্যাঁ তারপর প্লাস 0.7 হ্যাঁ 0.7, এই যে বেস থেকে প্লাস এমিটারে। 5 ইন্টু আইবি প্লাস। আচ্ছা এখন দেখেন এটা ঝামেলা হয়ে গেছে, আইবি প্লাস আইসি চলে আসছে। তাহলে এখন আমার এইখান থেকে আইবিটা বের করতে হবে, কিন্তু এখানে ইকুয়েশন চলে আসছে কিন্তু দুইটা। ঠিক আছে, দুইটা ইকুয়েশন চলে আসছে, এটা একটা ঝামেলা। এখন বলতে পারেন যে আমি এদিক থেকে আরেকটা কেবিএল নিলেই তো হয়। আচ্ছা নেই, নিয়ে দেখেন কি হয়। এদিকে যদি কেবিএলটা অ্যাপ্লাই করি তাহলে tan ইকুয়াল টু 2 ইন্টু আইসি প্লাস ভিসিই, কালেক্টর থেকে এমিটার ভোল্টেজ কত কিছুই জানি না, প্লাস এইখান থেকে এইখানে সেম 5 ইন্টু আইবি প্লাস আইসি। তো আরেকটা ইকুয়েশন লেখছেন, লাভ হয় নাই, আরেকটা এক্সট্রা চলক চলে আসছে, তিনটা হয়ে গেছে। তো এটা দিয়ে আসলে হবে না। তার মানে আমার উপরের ইকুয়েশন থেকে যে কোনো ভাবে আইবিটা বের করতে হবে। তো করা যায় এটা, এই যে আমি ইকুয়েশনটা লিখছি এটা অ্যাক্টিভ ধরে লিখছি না, আজকে তো অ্যাক্টিভে যাচ্ছি তাই না? তো এটা যদি অ্যাক্টিভ হয় আমাকে বলেন তো, আইবি যদি হয় তাহলে আইসিটা কত গুণ হবে? 100 ইন্টু আইবি হবে না? জি স্যার। তাহলে কিন্তু উপরের ইকুয়েশনে কিন্তু ভেরিয়েবল একটাই চলে আসতেছে, 0.7 প্লাস 5 ইন্টু, তো এটা আসলে এমিটার কারেন্ট, তো বেস দিয়ে যদি আইবি আসে এদিক দিয়ে আসবে 100 আইবি, তাহলে টোটাল 101 আইবি যাবে এখানে, 101 আইবি। বুঝা গেছে? বা এই আইসির জায়গায় 100 আইবি বসাইতে হবে, কারণ এখানে কালেক্টর কারেন্টের মান হচ্ছে 100 ইন্টু আইবি, তো 101 আইবি হয়ে যাবে। তো এইখান থেকে কি আইবিটা বের হয়ে যাচ্ছে না? কেউ একজন বের করে বলেন তো আইবি কত হচ্ছে এখানে? কেউ কি করতেছেন? হ্যালো? স্যার 2.34 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 আসে। আচ্ছা 2.34, 34। আচ্ছা তার মানে মাইক্রো এম্পিয়ার আসছে আর কি। আচ্ছা ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, তো এইখানের আনসারটা তো মিলি হবে তাই না? আচ্ছা মিলি রাখলাম। ওকে, তাহলে কালেক্টর কারেন্ট হবে কি এটার 100 টাইমস, অর্থাৎ 2.34 মিলি এম্পিয়ার। ওকে, আচ্ছা 100 টাইমস দিলে তো একটা তো ইয়ার রয়ে গেছে, একটা ইয়ার থেকে যায় তাই না? জিরো পয়েন্ট ইয়া হবে, 234 মিলি এম্পিয়ার হবে কালেক্টর কারেন্ট। তো কালেক্টর কারেন্ট, বেস কারেন্ট এগুলো যদি পেয়ে যাই, এখন কি এই লুপে কেবিএল চালাইলে এখন কি কালেক্টর টু এমিটার ভোল্টেজটা কত এটা ভেরিফাই করা যাবে না যে এটা আসলে অ্যাক্টিভে আছে কিনা? আর বিজেটির অ্যাক্টিভ রিজন তো জাস্ট কালেক্টর টু এমিটার ভোল্টেজটা 0.2 এর বেশি হলেই হলো। তো এই লুপ বরাবর যদি কেবিএল করি তাহলে tan ইকুয়াল টু 2 ইন্টু এটার ভিতর দিয়ে আইসি কারেন্ট আসতেছে 2 ইন্টু 0.234 প্লাস ভিসিই কালেক্টর টু এমিটার ভোল্টেজ
প্লাস এরপর কি হবে 5 ইন্টু আইবি প্লাস আইসি, তো আইবিও তো জানা আছে, আইসি জানা আছে, বা আইই বের করে নিতে পারেন, এই দুটার সামেশন, এই দুটা যোগ হবে আর কি। তো যোগ হলে 0.234234, আচ্ছা এইখানে আসবে টোটাল 634, এরকম একটা মান আসবে। তো এখান থেকে কালেক্টর টু এমিটার ভোল্টেজটা মনে হচ্ছে যথেষ্ট বড়ই আসবে, সমস্যা নাই। দেখেন তো কত হয় এখানে। এটা কত হইলো? 8.362 আচ্ছা তাহলে ঠিক আছে তাই না? আচ্ছা, এটা তো অ্যাক্টিভ তাই না? কিন্তু অ্যাক্টিভ, ওকে, অ্যাক্টিভ আসছে, সমস্যা নাই। এখন আমাকে যদি বলে এটা হচ্ছে আউটপুট, তাহলে আউটপুট ভোল্টেজটা কত হবে বলেন তো? ভেরিফাই করলাম, অ্যাক্টিভ যে ধরছি, এতক্ষণ যে অঙ্ক করলাম সবকিছু ঠিক আছে, যেভাবে যেভাবে কারেন্ট যাওয়ার কথা এভাবেই যাচ্ছে। তাহলে ভি আউটপুট ওই নোডের ভোল্টেজটা কত হবে? এই নোডের ভোল্টেজটা বের করতে পারবেন না? আপনারা পারবেন, দেখেন। স্যার আইসি থেকে বের করা যাবে না? হ্যাঁ, ওইটা একটা উপায় আছে, আইসি থেকে করা যাবে। আবার এখান থেকে গ্রাউন্ড পর্যন্ত যোগ করে দেন, এখান থেকে এখানে আসেন কালেক্টর টু এমিটার। কালেক্টর টু এমিটার তো এই যে এখানেই বের করা আছে, কালেক্টর থেকে এমিটারে কত ভোল্টেজ আছে, প্লাস এখান থেকে যে 5 এর ভিতর দিয়ে যে আইই কারেন্টটা যাচ্ছে 5 ইন্টু আইবি প্লাস আইসি বা আইই, এটা যোগ দিয়ে দেন, সবগুলোই তো বের করা আছে। আরেকটা কাজ করতে পারেন, এই রেজিস্টারের পিছনে 10 ভোল্ট, এদিক দিয়ে কারেন্ট আসতেছে আইসি, তাহলে এই আইসি কারেন্ট ইকুয়াল টু 10 মাইনাস এই যে রেজিস্টরের সামনের পয়েন্টের ভোল্টেজ, মানে সামনের নোডের ভোল্টেজ বাই 2। তো এই কারেন্টটা বসাইলে এখানে 10 দিলে ভি আউট এখান থেকে পাওয়া যাবে। তো সহজ উপায় এটাও আছে, এই পয়েন্ট থেকে গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজ যোগ করে দেন, তাইলেই তো হইলো। এভাবেও করা যায়। আচ্ছা, বিজিটির আরো 2-3টা ম্যাথ, ওগুলো আমি করব। তো এতটুকুই ছিল। আর কিছু অ্যাডভাইজারি দেই, সেটা হচ্ছে কোশ্চেন তো আগেই বলছি, রেকটিফায়ার থেকে একটা, মসফেট একটা, বিজিটি একটা। বিজিটি আরো 2-3টা ম্যাথ আমি আপলোড দিব, যে ওগুলো একটু দেখেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আর হচ্ছে প্র্যাকটিস সিটের কোশ্চেন গুলো আমি একটু করে দিব আপনাদের। তো আরেকটা হচ্ছে কিন্তু কম্বাইন থাকবে, তো সেটা হতে পারে রেকটিফায়ারের সাথে মসফেট কানেক্ট করা, অথবা মসফেটের সাথে একটা বিজিটি কানেক্ট করা। মসফেটের সাথে কোনো কিছু কানেক্ট করলে কি করা যেতে পারে? মসফেটের স্যার কোনো অপশনস থাকবে নাকি চারটে অ্যান্সার? অপশনস থাকবে, 3টা আনসার করতে হবে। তো একটা মসফেটের চাইলে গেটে হচ্ছে আমরা একটা রেকটিফায়ার কানেক্ট করে দিতে পারি, রেকটিফায়ার আউটপুট দ্বারা মসফেট কানেক্ট করতে পারি, বা মসফেটের কারেন্ট দিয়ে হচ্ছে আমরা একটা বিজিটি কন্ট্রোল করতে পারি। ওই টাইপের প্রিভিয়াস কিছু কোশ্চেন মনে হয় আছে যে মসফেট বিজিটি কানেক্ট করা। তো ওই টাইপের কিছু প্রবলেমও দেখতে পারেন, বা হচ্ছে বেসিক যে জিনিসগুলা পারার কথা ওইগুলা করেন। মসফেটেরটা মসফেট, রেকটিফায়ারটা রেকটিফায়ার, বিজিটিটা বিজিটি। আর আমি একটা অ্যাসাইনমেন্ট দিছি, যেটা কালকে রাতে মসফেটের কিছু ম্যাথ, ওইগুলা একটু করেন, প্র্যাকটিস করলে সুবিধা হবে ফাইনালের জন্য। তো এতটুকুই। আর কারো কোনো কোশ্চেন আছে? আমি ক্লাসটা অলরেডি খুব কুইক আপলোড দিয়ে দিব, তাহলে সব ক্লাস হয়ে যাবে। একটু প্রিপারেশন নেন, 251 কোশ্চেন কিন্তু একটু কঠিনই হয় নর্মালি। তো একটু 3-4 দিন একটু ভালো মতো পড়াশোনা করেন, নাহলে কিন্তু খারাপ হবে পরীক্ষা। আচ্ছা, কতজন জয়েন করছেন? 23 জন। স্যার অ্যাটেন্ডেন্স নেবেন না? সবাই তো জয়েন করছে আজকে। ও আচ্ছা ঠিক আছে। সবাই জয়েন করছে দেখা যাচ্ছে। সেকশন 16 থেকে কে কে করছেন জয়েন? স্যার আমি
স্যার আমি স্যার আমি স্যার জাহিদুল হাসান আচ্ছা ঠিক আছে, স্যার জামা জয়েন হোক। সমস্যা নেই, এটা করে নিব। স্যার নেয়ামতুল্লাহ। আচ্ছা আমি স্ক্রিনশট নিয়ে রাখলাম, সমস্যা নেই। স্যার উচ্ছ্বাস তরফদার, সেকশন 16। স্যার হাফসা ওবাইদি। আচ্ছা স্যার ঠিক আছে, জুলকারনাইন আঞ্জুম। আচ্ছা আমি স্ক্রিনশট নিয়ে রাখলাম, সমস্যা নেই, এটা ঠিক ইয়ে আছে। স্যার করে নিব। আমাদের কি তাহলে 251 শেষ? হ্যাঁ জাস্ট বিজিটির আর কয়েকটা ম্যাথের আমি জাস্ট শর্ট একটা প্র্যাকটিস প্রবলেম যেরকম সবগুলা দিছি না, ওইরকম আর 2-3টা ম্যাথের একটা প্র্যাকটিস প্রবলেম দিব। আর হচ্ছে একটা ওভারঅল একটা রিভিউ ক্লাস নিব, সেটা হচ্ছে এখন আর পরীক্ষা যদি শুক্রবারে হয় বৃহস্পতিবার নিলে তো হবে না, আমরা হচ্ছে তারিখে নিব, 2 সেকশন একসাথে করে আমি একটা রিভিউ ক্লাস বা আলাদা আলাদা নিব, সমস্যা নাই। সেটা মঙ্গলবার নিব না বুধবার নিব, আপনারা ডিসাইড করেন যেটা সুবিধা হয়। কি বুঝতে পারছেন? ইয়েস স্যার। স্যার নাম আইডি চ্যাট বক্সে দিয়ে দিছে স্যার, সেকশন 16। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা অ্যাটেন্ডেন্সের চেয়ে মোস্ট ইম্পর্টেন্ট আপনারা আপনাদের সিলেবাস নিয়ে কথা বলেন, মানে কি, মানে আর কি করা যায়, কোনো গ্যাপ আছে কিনা, বা ওইটা কি করব নেক্সট রিভিউ ক্লাসে সেটা। স্যার সিলেবাস আমারটাও চ্যাট বক্সে দিয়ে দিছি। বিজিটি মোটামুটি যা লাগবে, বিজিটি খুব ডিটেলসে পড়ানো হয় না, তো এর মধ্যে এবার তো হচ্ছে জাস্ট বিজিটি বায়াসিং পর্যন্ত, বিজিটি দিয়ে এমপ্লিফায়ার যে অ্যাপ্লিকেশনটা আছে ওটা নাই, তো অনেক কমে গেছে আসলে। তো যতটুকু পড়ালাম বিজিটি এতটুকু বেসিক নলেজ রেখে ম্যাথ করতে পারবেন। তো আর আর 2-3টা ম্যাথ আমি দিয়ে দিব অলরেডি আজকে কালকের মধ্যেই, ওই অনুযায়ী দেখেন, একটু টাইম নিয়ে পড়াশোনা করেন, তাহলে আশা করি ভালো হবে ইনশাল্লাহ। আর কিছু বলবেন কেউ? তাহলে ক্লাস এতটুকুই, বেস্ট অফ লাক, পড়াশোনা করেন।